তো তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। তো তোমরা ওই যে যেটা আমি তোমাদের একটু আগেই বললাম, তোমরা কি আমার ওই সেশনটা দেখে এসছো? আমি একটা কারিকুলামের উপর একটা সেশন নিয়েছিলাম, ওটা দেখলে তোমাদের জন্য সুবিধা হতো। মিস দেখে দেখা হয়নি। আচ্ছা, হ্যাঁ দেখো। ম্যাম, দেখা হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ওই সেশনটা দেখে নিবা, কারণ ওইটা আমি আর রিপিট করতে চাচ্ছি না। ওকে, ওটা যেহেতু ইউটিউবে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবা। আমি আজকের সেশনে যাব, আমি সংক্ষেপে অল্প কিছু কথা বলবো। তো তোমরা দেখো, তোমরা একটু, যারা ওই ক্লাসটাতে ছিলা তারা একটু এইখানে ইন্টারাক্ট করবো। বলো তো, এই যে আমরা বলে থাকি যে স্টুডেন্টের লার্নিং ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে, তার মধ্যে এই তিনটা ফ্যাক্টর হচ্ছে মেইন। একটা হচ্ছে একটা কারিকুলাম লাগবে, একটা রিটেন ডকুমেন্ট লাগবে। তার উপরে বেস করে আমরা ইনস্ট্রাকশন তৈরি করব, কিভাবে হবে, ক্লাস হবে, কয়টা হবে, ইত্যাদি ইত্যাদি। তোমাদেরকে আমি কারিকুলামের লিঙ্কটাও শেয়ার করেছিলাম, যে তোমরা একটু কারিকুলামটা দেখে নিও, কারিকুলামের সাথে পরিচিত হবা। দেন হচ্ছে একটা পরীক্ষা হবে তোমাদের। পরীক্ষা না হলে তো বোঝা গেল না যে হোয়েদার ইউ হ্যাভ অ্যাচিভড আওয়ার অবজেক্টিভ অর নট। তা সেজন্য এই তিনটার সমন্বয়, তিনটাই লাগবে, তিনটার সমন্বয়ে হচ্ছে তোমাদের লার্নিং হবে। তার ভিতরে কোনটা সবচেয়ে তোমাদের জন্য ইম্পর্টেন্ট বলো তো? আমি কতদিন, অ্যাসেসমেন্ট। হ্যাঁ, পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সব সময় পরীক্ষা বলা হয়ে থাকে যে অ্যাসেসমেন্ট ড্রাইভ স্টুডেন্ট লার্নিং। স্টুডেন্টকে পরীক্ষা, এই যে তোমরা অ্যাডমিশন টেস্ট দিলা, তো এইখানে তোমাদের এই অ্যাডমিশন টেস্ট দিয়ে দিতে হবে, এই পরীক্ষায় পাশ করতে হবে, এইটাই কিন্তু তোমাদেরকে জাগায় রাখছে, যে কারণে তোমরা রাত জেগে পড়েছো, কষ্ট করেছো, তাই না? তো আসলে দেখো, এই কারিকুলাম, ইনস্ট্রাকশন এবং অ্যাসেসমেন্ট, এই তিনটার কম্বিনেশনে কিন্তু একসময় তুমি যে কি হয়ে যাবা, মেডিকেল গ্রাজুয়েট হিসেবে এখান থেকে বের হয়ে যাবা। দ্যাট ইজ এমবিবিএস ডিগ্রি নিয়ে তুমি বের হবা। তো এই কারিকুলামটাকে আমরা বলে থাকি যে যে কোনো একটা কোর্সের হার্ট। তুমি এখন এসেছো এই এমবিবিএস কোর্সে, তাহলে এই কোর্সের হার্টটা হচ্ছে কারিকুলাম। কারণ এই, তোমরা আমার ওই সেশনটা একটু দেখে নিও, ওখানে আমি একটু এক্সপ্লেন করেছি যে কারিকুলাম, এই থেকে কারিকুলাম শব্দটা কেন আসলো, কেন ওই এই যে আমরা কারিকুলামটাকে নিলাম, বিকজ এখানে যে দুইটা ট্র্যাক তৈরি হয়, সেই দুইটা ট্র্যাক দিয়ে আসলে আমাদের দুইজনকেই জার্নি করতে হয়। ওই ট্র্যাকে আমাকেও চলতে হবে, বিং এ টিচার আমারও কিন্তু ওই ট্র্যাক দিয়ে যেতে হবে, কারণ ওইটা অনুযায়ী কিন্তু আমি আমার ক্লাসগুলো প্রিপেয়ার করব। ওখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা ফলো করে, ওখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা ফলো করে কিন্তু আমার পরীক্ষাগুলো নিতে হবে। এট দ্য সেম টাইম তোমাকেও একটু জানতে হবে কারিকুলাম সম্পর্কে। ওকে, তো আমাদের বাংলাদেশের যে কারিকুলামটা ফলো করা হচ্ছে এখন তোমাদের জন্য, সেটা হচ্ছে এই কারিকুলামটা। তো এইটার আমি লিংক, এটা বিএমআরসি এর হলো, বাংলাদেশ মেডিকেল, সরি বিএমআরসি বলতেছি, বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের যে একটা ওয়েবসাইট আছে, তোমরা দেখবে এই যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছ না তোমরা নিচে? সো জি বাংলাদেশ ম্যাম। মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের এই তোম ইয়ে নিয়ে নেবা। এই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ওয়েবসাইটে যাবা, ওখানে যেয়ে দেখবা যে দেওয়া আছে ওখানে, ওখান থেকে তোমরা দেখে নেবে। ওকে, আচ্ছা, আমরা তারপরেরটাতে চলে যাচ্ছি। তো তোমাদের গোল কি বলো তো? উদ্দেশ্য কি 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 করতে আসছো এখানে, কেন এসেছো? এই কোর্সটাতে যে তোমরা এনরোলড হলা, উদ্দেশ্যটা কি ছিল তোমাদের? তোমরা যদি কথা না বলো তাহলে কিন্তু ক্লাস কন্টিনিউ করবো না, কথা বলতে হবে, ইন্টারাক্ট করতে ম্যাম, হবে। বিং ডক্টর, এমবিবিএস করা, একজন ডক্টর হিসেবে নিজেকে পরিচয় দেওয়া। ডাক্তার হওয়া তোমাদের মূল উদ্দেশ্য, কিন্তু ডাক্তার হওয়া। কিন্তু এই ডাক্তার হতে গেলে তো তুমি এসেই সাথে সাথেই তো ডাক্তার হয়ে যেতে পারবা না, তাই না? সাথে সাথেই গলায় একটা স্ট্যাথোস্কোপ, হ্যাঁ নিতে পারবা, তুমি একটা হোয়াইট কোট পরে ক্লাসে আসবা, নিতে পারবা। বাট যে সাথে সাথে তুমি কিন্তু পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে পারবা না, তুমি ডায়াগনোসিস করতে পারবা না। তাহলে তোমাকে কতগুলো ফেজের ভিতর দিয়ে যেতে হয়। সেই ফেজটাই হচ্ছে যে এরকম অনেকটা সিঁড়ির মতো। তো এখন তোমরা কোন ফেজে আছো বলো তো? এই যে তোমরা ফেজ ওয়ান। ফেজ ওয়ানে ফেজ আছো, ওয়ান। ভেরি গুড। এই ফেজ তো ওয়ান। এরকম ফেজ ওয়ান। রেসপন্ড করবা। তা ফেজ ওয়ানে আছো, দেখো ফেজ ওয়ানে আমরা জানি যে টোটাল আমাদের এমবিবিএস কোর্সের ডিউরেশনটা হচ্ছে 5 ইয়ার্স। তো এই 5 ইয়ার্স শুধু তোমাকে পড়তে হবে, দেন তারপরে তো ইন্টার্নশিপ আছে, 1 বছর ইন্টার্নশিপ আছে। তো এই 5 বছরের ভিতর, 5 বছরকে দেখো আমরা কিভাবে ভাগ করেছি। ফেজ ওয়ানে তোমার এই 1.5 বছর, ফেজ টু এবং ফেজ থ্রি, এই দুইটাতে তুমি 1 বছর 1 বছর করে পাবা, এবং ফেজ ফোরে যে আবার 1.5 বছর পাবা। ওকে, এবং কোন কোন সাবজেক্ট পড়তে হবে সেটার ডিস্ট্রিবিউশনও দেওয়া আছে।
তাহলে এই এখন তোমরা যেহেতু ফেজ 1-এর আন্ডারে আছো, দ্যাট মিনস তোমাদেরকে 3টা সাবজেক্ট পড়তে হবে, অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি। তো আমি যেহেতু বায়োকেমিস্ট্রির টিচার, আমি হয়তো তোমাদেরকে বায়োকেমিস্ট্রি নিয়ে কথা বলবো। অ্যানাটমি ফিজিওলজির জন্য হয়তো তোমরা এরকম পেয়ে যাবে এবং তোমাদের ক্লাস তো শুরু হয়ে যাবেই। তো তোমাদেরকে আমি সিম্পলিফাইড মেডিকেল বায়োকেমিস্ট্রির তরফ থেকে সবাইকে আমাদের এই বায়োকেমিস্ট্রিতে ওয়েলকাম জানাতে চাই। সো বায়োকেমিস্ট্রির আরেকটা নাম কি জানো? কেউ বলতে পারবা? অ্যানাদার নেম অফ বায়োকেমিস্ট্রি লেখাই তো আছে, দ্য কেমিস্ট্রি অফ লাইফ। আচ্ছা, তোমাদের মনে কি কখনো কোনো প্রশ্ন এসেছে? তোমরা যখন এই ভর্তি হলো এমবিবিএস, তারপরে আমি তোমাদেরকে গতদিন কারিকুলামের ক্লাস নিলাম, নেওয়ার পরে তারপরে তোমরা দেখলা যে ফার্স্ট পেজে এসে তোমাদেরকে যে 3টা সাবজেক্ট পড়তে হবে তার ভিতরে অ্যানাটমি, ইটস ওকে, অ্যানাটমি তো জানতে হবে, হিউম্যান বডির কোথায় কি আছে। ফিজিওলজি, হ্যাঁ, নর্মাল ফাংশন কিভাবে বডি করতে জানতে হবে। বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি কেন পড়তে হবে এই প্রশ্ন তোমাদের মাথায় আসলো না? আসছে? হ্যাঁ ম্যাম ম্যাম আমি আসছে। মনে করি বায়োকেমিস্ট্রি হয়তো আমরা পড়ি কারণ আমাদের শরীরে যে মেডিসিন বা ওষুধটা যায় আমাদের শরীরের গঠন, দেন রাসায়নিক জিনিসটা আমরা যদি না জানি ওটা, মানে এই জন্যই হয়তো বায়োকেমিস্ট্রি। আচ্ছা, তোমার মনে হয় ডিজিজ কি বলছেন? ডায়াগনোসিস, আর তারপরে বায়োকেমিক্যাল টেস্ট, এগুলোর জন্য। আচ্ছা, তোমাদের যার যেটা মনে আছে বলতে থাকো, কোনো সমস্যা নেই, বলো। আর কার কি মনে হয়েছে যে কেন বায়োকেমিস্ট্রি পড়বো? এমবি বায়োকেমিস্ট্রি সরাসরি মেডিসিনের সাথে হয়তো রিলেটেড। হয়তো রিলেটেড, তাই না? তোমার এটা মনে হয়েছে, তাই না? কিন্তু তুমি এখনো জানো না যে কিভাবে রিলেটেড। সেটাই। ব্লাড টেস্ট ম্যাম করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, বলো, এক এক ম্যাম করে। আমাদের যে প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড এসব নিয়ে তো বায়োকেমিস্ট্রির পড়াশোনা না, তো সেখানের মধ্যে তো আপনার মানে আমাদের যে আপনার বডির যে মেডিসিনটা মেইনলি দরকার হয়, আপু যে একটু আগে যেটা বললো ওইটা রিলেটেড, তো এই জন্যই তো মেবি বায়োকেমিস্ট্রি পড়া না। আচ্ছা, ঠিক আছে। বায়োকেমিস্ট্রি মূলত মলিকুলার লেভেল সম্পর্কে আমাদের একটা ধারণা দেয়। যেমন আমাদের এভরি কেমিক্যালস থেকে শুরু করে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটার সাথে রিলেটেড। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আমি আমারও একটা আইডিয়া হলো যে তোমাদের কতটুকু আইডিয়া, তাই না? আচ্ছা, ভেরি গুড। তোমরা এই যে রেসপন্স করলা, খুবই ভালো, এটা খুবই, এটা অব্যাহত রাখবা। কেন তোমাদের রেসপন্স করা দরকার আমি গতদিন এটা বলেছিলাম। দেখো, আমি সবসময় চাইবো তোমরা এই নিচের পার্টে থাকো, ওকে? মানে অ্যাক্টিভ পার্টে থাকবা, উপরের পার্টে না। প্যাসিভ হয়ে বসে থাকবা না, শুধু ম্যাডাম কি দেখালো সেটা দেখে আর ম্যাডাম কি বললো সেটা শুনে স্লাইড দেখে চলে যাবা না। তোমরা হচ্ছে অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করবা, ওকে? আচ্ছা, চেষ্টা করি এই ফাঁকে বিড়াল ঢুকে ওকে একটু বের করে দেওয়া। আচ্ছা, না, 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 কিছুক্ষণের জন্য তুমি একটু বাইরে থাকো, এখন আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, আমার বাসায় তো বিড়াল আছে, বুঝছো? এখন বিড়াল হচ্ছে যে আমি ওকে বের করে দিয়েছিলাম রুম থেকে, বাট সে ঢুকে পড়ছে। সে ইয়ে থাকবে আমার সাথে আর কি। আচ্ছা, ওকে ডিস্টার্ব না করলেই হলো, তুমি থাকো এক পাশে চুপচাপ বসে থাকো। তো অবশ্যই আমি চাইবো যে তোমরা কি আছো না চলে গেছো? না ম্যাম আছি আমরা ম্যাম। আছি। আছে। আমি আছি। আচ্ছা, আচ্ছা ম্যাম। তো তোমরা আমরা কি কেউ আছি। বিড়াল ভালোবাসো না ভালোবাসো না? বাসি ম্যাম। বিড়াল ভয় পায় বাসি অনেকে। ম্যাম, খুব অনেকে ভালোবাসি। বিড়াল ভয় পায় কিন্তু একটু ভয় লাগে ম্যাম। অনেক পছন্দ করি ম্যাম, কিন্তু বাসায় এলাও করে না। আচ্ছা, ম্যাম আচ্ছা, ওই সব কি ভয় দেখা হয় ওকে নিয়ে? এই না, 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 থাক, থাক, ও কিছু বলতেছে না, থাক, 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 থাকতে দাও। হ্যাঁ, 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 it's okay. ও থাকুক, 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 কোনো ডিস্টার্ব করছে না, ও ঘুমাবে না, ওর মাথা দিচ্ছে না, থাকুক, আমি শেষ করে দিব তাড়াতাড়ি। অসুবিধা না, থাকো, ও ঝামেলা করবে না, কিন্তু সে হচ্ছে যে আমার খুবই ভক্ত তো। আমার ওই বাইরে, ঘরের বাইরে রেখে দিলে সেটা পছন্দ করছে না, সে থাকবে আমার সাথে। তো তোমরা খুব পার্টিসিপেট করেছো, আমি খুবই খুশি। তোমরা এরকম পার্টিসিপেট করবো, ওকে? তা না হলে খুব বোরিং লাগবে। তো আহ, তোমরা বিভিন্ন আহ, তোমরা তোমাদের ওপিনিয়ন গুলো জানালা, তাই না? কিন্তু মেইন এটাই না যে এটা বায়োকেমিস্ট্রি পার্ট অফ কারিকুলাম, পরীক্ষায় পাশ করতে হবে, এটাও তো একটা ইম্পর্টেন্ট জিনিস, তাই না?
আমি ওই যে একটু আগে যেটা বললাম যে বেশিরভাগ সময় তো স্টুডেন্টরা সবকিছু পড়ে কিসের জন্য? পরীক্ষায় পাশের জন্য। তোমাদের মেইন মোটিভেশন যে পরীক্ষার পাশের জন্য, হ্যাঁ। ম্যাডাম বায়োকেমিস্ট্রির হ্যাঁ অনেক গুরুত্ব বুঝলাম, কিন্তু দূর বায়োকেমিস্ট্রি কেন পড়বো, এই কঠিন জিনিস কেন পড়বো? এখন তো বাধ্য হয়ে পড়তেছে ম্যাডাম। কারণ কি? কারণ হচ্ছে ম্যাডাম কারিকুলামের ভিতরে আছে, পাশ করতে হবে। বায়োকেমিস্ট্রিতে না পাশ করলে তো আর প্রফ পাস হবে না, সেই জন্য বায়োকেমিস্ট্রি পড়বো, তাই না? হুম। দেখো, আমাদের যে কারিকুলাম তোমাদেরকে দেখালাম, সেই কারিকুলাম ওই যে বললাম যে সবসময় দেখবে যে কারিকুলামের আবার একটা অপারেশনাল ম্যানুয়াল থাকবে। মানে কারিকুলামে তো ডিটেলস অনেক কিছু লেখা আছে, সেটাকে আবার প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে নিজেদের একটা ম্যানুয়াল তৈরি করে নেয়। সেরকম আমাদের বায়োকেমিস্ট্রি সাবজেক্টেও আমরা আবার একটা অপারেশনাল ম্যানুয়াল তৈরি করে নিয়েছি। সেখানে আমরা কি কি টপিক ইনক্লুড করেছি ওইটা অনুযায়ী মানে ওই উম, মূল কারিকুলাম অনুযায়ী। তো প্রথম যে কার্ড আমি তোমাদের বলেছিলাম যে ও, ওই জন্য বলছি যে তোমরা কারিকুলামের উপরে যে সেশনটা নিয়েছো ওটা দেখবা, যে আমাদের 6টা কার্ডে আমরা ভাগ করেছি। এরকম ফিজিওলজিও 6টা কার্ডে ভাগ করা আছে, অ্যানাটমিও। তো আমাদের বায়োকেমিস্ট্রি যে 6টা কার্ডে ভাগ করা আছে, সেই 6টা কার্ডের প্রথম কার্ডটার নামই হচ্ছে বায়োফিজিক্স অ্যান্ড বায়োমলিকুল। ওকে, এই বায়োফিজিক্স অ্যান্ড বায়োমলিকুলার আন্ডারে কি কি জিনিস, কি কি টপিক আছে সেগুলো তো তোমাদেরকে আমি জানাবো। তো এই যে দেখো যে এই বায়োফিজিক্স অ্যান্ড বায়োমলিকুলার আন্ডারে আমাদের এই বায়োফিজিক্স এন্ড বায়োমলিকুল, যদি তোমরা একটু খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবা। দেখতে পাচ্ছ না? এখানে প্রত্যেকটা ইয়েস ম্যাম। কার্ডেরই প্রত্যেকটা কার্ডেরই দেখবে যে লার্নিং অবজেক্টিভ। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলা যে সিলেবাস। তো আমাদের এখানে দেখবা যে ওইভাবে সিলেবাস বলে কথা নেই, এখানে কন্টেন্ট বলা হয়। কারণ প্রত্যেকটা কার্ডকে প্রথম আগে পুরা বায়োকেমিস্ট্রিটাকে 6টা কার্ডে ভাগ করা হয়েছে। এই কার্ডের আন্ডারে আবার কন্টেন্ট দিয়ে দেওয়া হয়েছে যে কি কি কন্টেন্ট তোমার আসলে জানতে হবে। ফর এক্সাম্পল, এই বায়োফিজিক্স বায়োমেডিকেল হবে হচ্ছে তুমি যখনই ক্লাস শুরু হয়ে যাবে, তোমার প্রথম কার্ড এই বায়োফিজিক্স বায়োমেডিকেলের আন্ডারে তোমার এই কন্টেন্ট গুলো থাকবে। তার আবার কো এই কোর কন্টেন্টের আন্ডারে কি কি লার্নিং অবজেক্টিভ আমাদেরকে জানতে হবে। এইটার উপরে বেস করে কিন্তু এই যে আইটেম গুলোকে ভাগ করা হয়। আমি গত ইয়েতে দেখাই দিছিলাম যে একটা বায়োফিজিক্স বায়োমলিকুলে যেমন আমি তোমাদের সাথে একটা রুটিন শেয়ার করেছি, ওখানে দেখো যে আমি সবগুলো আইটেম নিয়ে আসছি। ওখানে টোটাল 7টা, ওটাকে আমরা আটটা আটটা আইটেমে ভাগ করেছি, বিকজ অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন আলাদা করতে হয়। আহ তো এই যে 8টা আইটেম তোমার এই বায়োফিজিক্স এবং বায়োমলিকুল কার্ডের আন্ডারে তোমরা 8টা আইটেম পাবা। তো তার ভিতরে প্রথম যেটা, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু বায়োকেমিস্ট্রি, যেখানে আমাদের লার্নিং অবজেক্টিভ যে ডিফাইন বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি জিনিসটা কি, এর ইম্পর্টেন্স কি মেডিসিনে, মেডিসিনে এর গুরুত্বটা কি, কেন আমার বায়োকেমিস্ট্রি পড়া লাগলো, পড়তে হচ্ছে। তো সেটা নিয়ে তো আমরা কথা বলবো। আমি আজকে তাহলে আমাদের টপিক অফ ডিসকাশন, টুডে আওয়ার টপিক অফ ডিসকাশন উইল বি ইন্ট্রোডাকশন টু বায়োকেমিস্ট্রি অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন মেডিসিন। আমাদের মেডিসিনের ইম্পর্টেন্সটা কি, এটা নিয়ে আমাদের কথা হবে। হ্যাঁ, তো আমাদের যেটা লার্নিং অবজেক্টিভ সেটা হচ্ছে যে তোমরা এই সেশনের পরে বায়োকেমিস্ট্রি কি জিনিস সেটা বুঝতে পারবা। এবং এটার এতক্ষণ তো আমরা মানে আউট অফ দা বক্স যে অনেক কথাই বললাম, বাট এখন যেটা বলবো সেটা হচ্ছে যে দ্যাট ইজ ভেরি রিলেভেন্ট টু আওয়ার এক্সাম। আমাদের পরীক্ষার সাথে রিলেভেন্ট, বিকজ তোমার আইটেম পরীক্ষায় পাশ করতে হবে। তাহলে এর ইম্পর্টেন্সটা কি মেডিসিনে? দ্যাট ইজ দ্য ইন্ট্রোডাকশন টু বায়োকেমিস্ট্রি। তার মানে হচ্ছে রোল অফ বায়োকেমিস্ট্রি ইন মেডিসিন, ও মেডিসিনে কি রোল প্লে করে সেটা সম্পর্কে আমরা জানবো। ইন্ট্রোডাকশন টু বায়োকেমিস্ট্রি, দেখো কোথা থেকে এই কথাটা এসেছে। গ্রিক ওয়ার্ড বায়োস। বায়োস তো তোমরা জানোই, মানে লিভিং বিং, কোনো একটা কিছু যার লাইফ আছে। বায়ো মানে তো লাইফ, জানোই তো। বায়োলজি, কেউ বলতে পারবা বায়োলজি বলতে কি বুঝো? বায়োস এন্ড লোগোস। ম্যাম, হ্যাঁ, জীবন সম্পর্কে কি জি ম্যাম। দ্য স্টাডি অফ লাইফ। স্টাডি লাইক অফ লাইফ, ইয়েস, স্টাডি অফ লাইফ। তার মানে হচ্ছে লজি মিন্স স্টাডি অফ এনিথিং, আর বায়ো মিন্স হচ্ছে লাইফ। সো হোয়েন ইউ আর স্টাডিং বায়োলজি, দ্যাট ইন্ডিকেটস ইউ আর স্টাডিং লাইফ, মানে লাইফ নিয়ে তুমি স্টাডি করতেছো। এখানেও কিন্তু এটাই যে আমরা বলে থাকি যে বায়োকেমিস্ট্রি হচ্ছে কেমিক্যাল বেসিস অফ লাইফ। কেন কেমিক্যাল বেসিস অফ লাইফ বলা হয় সেটা তো আমি পরে এক্সপ্লেন করছি। কিন্তু তুমি যদি এটাকে ডিসেকশন করে আলাদা আলাদা সেপারেট সেপারেট করে দেখো, তাহলে দেখো বায়োস মানে হচ্ছে লাইফ, মানে লিভিং বিং। আর কাইমোজ হচ্ছে জুস।
তার মানে আসলে লাইফের যে জুস সেটাই হচ্ছে বায়োকেমিস্ট্রি। আমরা বায়োকেমিস্ট্রিটাকে বানায় নিচ্ছি একদম, মানে দেখো জিনিসটা কিন্তু জুসি, নামের ভিতরে নামের ভিতরে কিন্তু বলে দিচ্ছে যে ইটস আ জুসি সাবজেক্ট, বাট হোয়াট উই অ্যাকচুয়ালি মেড ইট অ্যাজ আ, এটাকে আমরা কি বানাই নিচ্ছি, ইটস আ ভেরি ড্রাই সাবজেক্ট। বাট আসলে এটা ইটস নট আ ড্রাই সাবজেক্ট, ইটস রিয়েলি ভেরি জুসি। কিন্তু সেই জুস এক্সট্রাক্ট করতে জানতে হবে। লাইক আখ, আখের ভিতরে তো জুস আছে তাই না? বাট বাইরে থেকে দেখি কি মনে হয়, আখ দেখেছো কখনো আখের রস খেয়েছো? জি জি ম্যাম। ম্যাম। তো জি বাইরে, ম্যাম। বাইরে তো ইয়েস ওটা ম্যাম। বাট ওই এক্সট্রাক্ট করতে তোমার জানতে হবে। আমরা তো কেউ কেউ, আমি ছোটকালে দাঁত দিয়েও খুলে খুলে এরকম খাইছি, তোমাদের হয়তো এক্সপিরিয়েন্স আছে কিনা আই ডোন্ট নো। তারপরে দেখো ক্রাশিং মেশিনে দিয়ে ওটার জুস। তো এই বায়োকেমিস্ট্রি তোমাকে দেখে, বাইরে থেকে দেখে মনে হচ্ছে ইট মাইট বি হার্ড, বাট নো, ইটস নট হার্ড অ্যাট অল, ইটস ভেরি জুসি। সো ইউ হ্যাভ টু লার্ন হাউ উইল ইউ এক্সট্রাক্ট দ্যাট জুস, কিভাবে সেই জুসটাকে তুমি বের করবে সেটা তোমাকে শিখতে হবে। কিন্তু আমি কিন্তু বারবার একটা জিনিস বলি, আমাদের পেজেও দেখো বারবারই বলা আছে যে লার্নিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, মানে যা কিছুই পড়ো না কেন তোমরা বুঝে বুঝে পড়ো, একটু বুঝে পড়ো, তাহলে দেখবে এই জিনিসটা তোমাদের জন্য অনেক ইজি হয়ে গেছে। ওকে, আমরা, তোমরা তো জানো যে লাইফ বিগিনস ফ্রম এ সিঙ্গেল সেল, এটা কি জানো? তোমাদের সাথে আমি একটা ডিএনএ টু প্রোটিন একটা উম, হচ্ছে ভিডিও শেয়ার করেছিলাম, এটাও মনে হয় তোমরা দেখো নাই কেউ, তাই না? কিন্তু আমার ক্লাসে পর থেকে জয়েন করলে আমি যা যা মেটেরিয়ালস দিব প্রত্যেকটা মিস জিনিস, দেখেছি। হ্যাঁ দেখেছো? তাহলে বলো তো, লাইফ বিগিনস ফ্রম এ সিঙ্গেল সেল, হোয়াট ডাজ ইট মিন? কি দিয়ে জীবন শুরু হয়? ম্যাম, প্রোটিন, সিঙ্গেল ডিএনএ, সেল হলো না তো, প্রোটিন তো সিঙ্গেল সেল না, ইট ইজ আ কনস্টিটিউয়েন্ট অফ এ সেল, কোষ থেকে। the cell জাইগোট। constitutes of nucleus and then that nucleus constitutes of না না, সিঙ্গেল সেল, uh, তোমার জীবন যে শুরু হলো একটা জাইগোট জাইগোট। জাইগোট, ইয়েস, তোমার লাইফ যে শুরু হলো একটা সিঙ্গেল সেল দিয়ে, দ্যাট সিঙ্গেল সেল ইজ আ জাইগোট, ইয়েস, ভেরি 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 নাইস, খুব সুন্দর। তাহলে দেখো, আমি তোমরা এই গাইটনের ফিজিওলজিটা পড়বা, তোমাদের এটা হচ্ছে যে থাকবে টেক্সট বুক হিসেবে, ফিজিওলজিতে তোমাদের পড়তে হবে। তো এইটার ফিজিওলজি থেকে ডেফিনেশনটা নেওয়া, দ্য সেল ইজ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইউনিট অফ অল লিভিং বিং। তাহলে একটা লাইফ দেখবা, আমার আমার হিউম্যান লাইফও স্টার্ট হয় কিন্তু একটা সিঙ্গেল সেল থেকে, দ্যাট সিঙ্গেল সেল ইজ আ জাইগোট, ইয়েস, দ্যাটস ভেরি কারেক্ট। আর বায়োকেমিস্ট্রিটা কি জিনিস? বায়োকেমিস্ট্রি হচ্ছে যে এই যে তোমার বডি যে তৈরি করেছো এখন, এই যে তুমি যেটার কথা বললা প্রোটিন, তার মানে ওই সেলটা তৈরি করতে, তোমার লাইফ শুরু হয়েছে একটা সিঙ্গেল সেল থেকে, বাট ওই সেলটা তৈরি করার জন্য তোমার কি কি লেগেছে? অনেকগুলো বায়োমলিকুলস লেগেছে। সেই তাহলে কেমিক্যাল কি কি কনস্টিটিউয়েন্ট লেগেছে সেইগুলো, অ্যাজ ওয়েল অ্যাজ রিয়াকশন অ্যান্ড প্রসেসে, all the all the chemical constituent as well as all the reaction and processes that is occurring within the living cell is constitute the biochemistry. তাহলে বায়োকেমিস্ট্রি ইজ দ্যাট, তুমি তোমার মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে ডিফাইন করো। তাহলে বলতে পারো যে বায়োকেমিস্ট্রি ইজ দ্য স্টাডি অফ the reaction and processes that is occurring within the living cell, or you can say like all the chemical constituent as well as reaction or a different kind of chemical reaction that is occurring within the living being is actually the biochemistry. Okay, বুঝতে পেরেছো? ক্লিয়ার এইটুকু? ইয়েস বায়োকেমিস্ট্রি ম্যাম। করা জি ম্যাম। বলা হয়। তাহলে বায়োকেমিস্ট্রি ডিফাইন করতে বললে কিভাবে ডিফাইন করবো, একজন করো তো। চুপ হয়ে গেল কেন? কাউকে না কাউকে, মানে ইউ হ্যাভ টু কাম ফরওয়ার্ড এন্ড ইউ ক্যান গিভ আনসার। আমি তো এটার পাশাপাশি ইউ দিতে চাচ্ছি তোমাকে। Biochemistry consists of bios and chymos, that means life and juice, and chemical constitutions as well as reactions and the process occurring within the living cells. ইজ দ্য বায়োকেমিস্ট্রি, ওকে, ভেরি গুড, এরকম Is সাহস the করে biochemistry. কথা বলতে শিখতে হবে। আচ্ছা, আমি এই তোমরা কি কেউ এই বইটা পড়েছো, When Breath Becomes Air? No, ma'am. কেউ না পড়ো? ম্যাম। কেউ যদি সুযোগ পায় এই বইটা পড়ে না নেবে। ম্যাম। এইটা একজন, এই পল কেলানিথি, উনি হচ্ছে একজন নিউরো সার্জন ছিলেন, মাত্র 38 ইয়ার্সে মারা গেছেন। উনি একজন আমেরিকান নিউরো সার্জন ছিলেন, বাট উনি একটা বই লিখে গেছেন, মানে তার
ক্যান্সার হয়েছিল, যে কারণে সে মারা গেছে। তো যে বইটা লিখে গেছে সেই বইটার নামই হচ্ছে হোয়েন ব্রেথ বিকামস এয়ার। আমার খুবই প্রিয় একটা বই। তো এই বইয়ের এই কথাটা লেখা আছে, the basic requirements of life is biochemical reaction occurring within the cell and its cessation is death. cessation মানে জানো? সিচুয়েশন মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া। তার মানে তোমার, হ্যাঁ, তোমার লাইফটা আসলে কি? লাইফটা হচ্ছে যে অল দ্য বায়োকেমিক্যাল রিয়াকশন দ্যাট ইজ অকারিং উইদিন ইয়োর সেল, আলটিমেটলি উইদিন ইয়োর বডি। মানে ওই যে আমি বলেই নিলাম প্রথমেই যে আমার লাইফ শুরুই হয়েছে একটা সিঙ্গেল সেল থেকে। তাহলে একটা সিঙ্গেল সেলের ভিতরে যে রিয়াকশন গুলো হচ্ছে, that actually reflects that all kind of reaction that is occurring within your body. তাহলে এই যে বায়োকেমিক্যাল রিয়াকশন that is occurring within your body, that actually keep you alive, তোমাকে বাঁচায় রেখেছে। যদি কোনো কারণে এক কোনো কেমিক্যাল রিয়াকশন একটু ডেভিয়েশন হয়, দ্যাট ইজ দ্য প্যাথোলজিক্যাল কন্ডিশন, দ্যাট ইজ দ্য ডিজিজ কন্ডিশন। আর যদি ওইটা সিজেশন মানে একদম স্টপ হয়ে যায়, দ্যাট মিনস ডেথ ইজ ডেথ ইজ কামিং, ডেথ ইজ কামিং টু, অ্যাপোপ্টোসিস। তাই না? তাহলে আমার কাছে মনে হয় তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে এখন, তাই না? তাহলে যা কিছু কেমিক্যাল রিয়াকশন আমাদের বডির ভিতরে ঘটছে সেটাই কিন্তু আসলে আমাদেরকে বাঁচায় রেখেছে। এইটা যখনই স্টপ হয়ে যাবে দেন উইল ডাই। কিভাবে মানে হয় সেটাও আমি পরে তোমাদেরকে এক্সপ্লেন করে দিব। তাহলে লাইফ স্টার্টেড ফ্রম এ সিঙ্গেল সেল, তোমরা তো সবাই সেটার সাথে এগ্রি করো, তাই তো? এবং সেই হ্যাঁ ম্যাম। সেই সেন্টিমেন্টাল নাম হচ্ছে জাইগোট, তাই না? এখন দেখো সেই সেল কি বলতেছে, সেল তার কথা সম্পর্কে কি বলতেছে? বলতেছে আই এম দ্য ইউনিট অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি। আসলে তো এই সেল কিন্তু, যত বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি সব কিন্তু সেলের ভিতরেই ঘটনা ঘটতেছে, এবং সেটার এক্সপ্রেশনই হচ্ছে তুমি একটা হিউম্যান বিং। কি থাকে একটা সেলের ভিতরে? সাবসেলুলার অর্গানেলিস গুলো কিন্তু খুবই অর্গানাইজড ওয়েতে থাকে, এবং তাদের অ্যাসাইন করা আছে, প্রত্যেকের কে অ্যাসাইন করা স্পেসিফিক কিছু ডিউটি পালন করার জন্য। এবং এটাই আসলে ট্রুলি আমাদের লাইফকে রিপ্রেজেন্ট করে। ওকে, এখন আমরা একটা সেলের অ্যানাটমি দেখবো। বলো তো প্ল্যান্ট সেল আর এনিম্যাল সেলের ভিতরে ডিফারেন্সটা কোথায়? সেল ভ্যাকিউল, সেল ওয়াল। প্ল্যান্ট সেলের সেল ওয়াল থাকবে, কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীর থাকে না। এরপর তিনটা প্লাস্টিড। প্লাস্টিড। আর আমাদের এইটাতে এনিম্যাল সেলে ওটা থাকবে না, তাই না? এখানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। বায়োলজিক্যাল মেমব্রেন থাকে, যে বায়োলজিক্যাল মেমব্রেনটা হচ্ছে লিপিড বাইলেয়ার। এই যে তাহলে দেখো যে বায়োলজিক্যাল মেমব্রেন যখন তৈরি হয় তখন তোমরা গাইটানে পাবা, দেখবা যে 55% বায়োলজি মানে পার্ট অফ দ্য বায়োলজিক্যাল মেমব্রেনের, হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ বায়োলজিক্যাল মেমব্রেন, ওটা পড়লেই বুঝবা। বায়োলজিক্যাল মেমব্রেনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে প্রোটিন, 55% প্রোটিন। তারপরে কি থাকে? লিপিড থাকে। লিপিডের ভাগ ভাগ করা আছে, কোন 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 ধরনের লিপিড থাকে? ফসফোলিপিড থাকে। তারপর আর কি কি লিপিড থাকে? গ্লাইকোলিপিড থাকে। তারপরে কিছু গ্লুকোজ থাকে, সরি গ্লুকোজ বলতেছি, কার্বোহাইড্রেট থাকে। তাহলে বায়োলজিক্যাল মেমব্রেন থেকে শুরু করে তারপরে ভিতরের তো কত কত কিছু আছে। এই যে সবকিছু তোমরা যে জানবা ভিতরে, মানে সেলের মেমব্রেন থেকে শুরু করে ভিতরে, এই সবই তো আসলে পার্ট অফ বায়োকেমিস্ট্রি। ওকে। হ্যাঁ, তো আমি এখানে একটা জিনিস বলেছি, এটা আমাদের তোমরা অনেকেই হয়তো বা এই সূরাটার কথা জানো, যে এই সূরা আলাকে এই কথাটা বলা আছে। তো আমি এটা নিয়ে কিছুদিন স্টাডি করলাম। তাহলে এই কথাটার মানে কিন্তু আলাক, বলা আছে না যে ইকরা বিসমি রব্বিকাল্লাজি খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আলাক শব্দটার অর্থ কিন্তু সিঙ্গেল সেল। তার মানে আমাদের লাইফ কিন্তু শুরু হয় এই সিঙ্গেল সেল থেকে। তো আমাদের আসলে চিন্তা করার জন্য অনেক কিছু রয়ে গেছে। যখন তুমি বায়োকেমিস্ট্রি পড়বা তখন মাঝে মাঝে তুমি চিন্তা করবা যে এইটুকু ডিএনএ, এইটার ভিতরে আবার জেনেটিক কোড, সেই জেনেটিক কোড অনুযায়ী এইভাবে এইভাবে কেমনে হচ্ছে। এখন দেখো আমার এই যে লাইফ শুরু হলো কোথা থেকে? ফার্টিলাইজড এগ থেকে, সিঙ্গেল সেল থেকে। ওকে, তারপরে আস্তে আস্তে এই যে টু সেল স্টেজ, এটা তোমরা এমব্রায়োলজি পড়েছো? এমব্রায়োলজি কি পড়েছো তোমরা কেউ? জি ম্যাম। হ্যাঁ, জি পড়েছো? ম্যাম। এটা পড়েছে, তাহলে তো তোমাদের এটা জানার কথা। একটা ফার্টিলাইজড এগ, তারপরে বিভিন্ন এই যে এই সেল ডিভিশন হয়ে হয়ে সেল ডিভিশন হয়ে আলটিমেটলি একটা একটা ফুল ব্লোন একটা ফিটাস হয়ে গেল। তোমাদের মাথায় কখনো এই প্রশ্নটা আসলো না যে কিভাবে একটা সিঙ্গেল সেল থেকে একটা এরকম একটা কমপ্লিট হিউম্যান বিং হয়ে গেল? কারণটা কি? কে এটাকে কন্ট্রোল করতেছে? কিভাবে হইলো? ম্যাম নিউট্রিয়েন্টস অ্যাবসর্ব করে ফেলে। হুম?
নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করে। কি করে? নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করে। বুঝতে পারি না, আর কেউ বলবো একটু কিভাবে এটা হয়? সেল ডিভিশনের মাধ্যমে হচ্ছে। অফকোর্স সেল ডিভিশনের মাধ্যমেই তো হচ্ছে, তাই না? তাহলে সেল ডিভিশন কিন্তু একটা সিঙ্গেল সেল, ও কি কেমনে বুঝলো যে এই সেল থেকে কিছু কিছু সেল যায় স্পেশালাইজড টাইপে, যে তোমরা পড়বা বিভিন্ন টিস্যু স্পেশালাইজড কিছু সেল, যে ও বানাচ্ছে হচ্ছে একটা অর্গান, ও বানাচ্ছে হলো লিভার, একজন বানাচ্ছে হার্ট, একজন বানাচ্ছে মাসল, একজন বানাচ্ছে স্কেলেটন। এই যে তাহলে সবার কিন্তু আলাদা আলাদা অ্যাসাইন্ড করে দেওয়া আছে, এই ভাগ করে দেওয়া আছে কাজ, এবং এবং এই সেটা খুবই অর্গানাইজড হইতে হয়, এবং এই অর্গানাইজড হইতে হয়ে যেই কিন্তু একটা ফুল হিউম্যান বিং হয়, এবং এই এন্টায়ার প্রসেসটাকে আমরা কি দিয়ে, এটা এন্টায়ার প্রসেসটা ড্রিভেন হয় হচ্ছে জিন এক্সপ্রেশনের মাধ্যমে। জিন এক্সপ্রেশন তোমাদেরকে মলিকুলার বায়োলজিতে ডিটেইলস আমরা পড়াবো। এখন যখন যেটা যে কাজটা করতে হবে, যে অর্গানটা তৈরি করতে হবে, যে অর্গানোজেনেসিস করতে হবে, দেখবে যে স্পেসিফিক জিন তখন টার্ন অন হবে, শেষ হয়ে গেলে টার্ন অফ হয়ে যাবে। এই যে ক্যান্সার, ক্যান্সার আসলে কি? ক্যান্সার যখন হলো এই আম, তোমার কি বলা যায়, যে ওইটা আনকন্ট্রোল যদি সেলুলার গ্রোথ হতে থাকে, মানে একটা সেল গ্রোথ হচ্ছে, তো একটা জায়গায় যেহেতু তাকে থামতে হবে, একটা জায়গায় টার্ন অন হলো, আর একটা জায়গায় যে টার্ন অফ হবে, টার্ন অফ করার জন্যেও কিছু কিছু ইনহিবিটরি স্টিমুলাস আসবে তোমার বডিতে। কোনো কারণে যদি ওই ইনহিবিটরি স্টিমুলাস না আসে, তাহলে কি হবে? ওই সেল প্রলিফারেট করতেই থাকবে, সেল ডিভিশন হতেই থাকবে, সেল ডিভিশন হতেই থাকবে, এবং এটা হতে 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 অনেক সেল হয়ে যাবে। এই যে তোমার ইমব্যালেন্স ওয়েতে যে সেল গুলো গ্রোথ হলো, দ্যাট ইজ দ্য ক্যান্সার। সেটাই কিন্তু আলটিমেটলি ক্যান্সার তৈরি করে। তোমাদেরকে আমি এই ভিডিওটা দেখতে বলেছিলাম, দেখো নাই, তাই না? এই ভিডিওটা তোমরা দেখে নিবা, কারণ এই ভিডিওটার জন্য পিছনে যদি আমি কথা বলতে চাই অনেক সময় নষ্ট হবে, এই জন্য এটা আমি দেখাবো না, এটা তোমরা দেখে নিবা। আমি সব সময় মনে করি ক্লাসে আমরা সেরকম জিনিস নিয়ে কথা বলবো যে যে জায়গাটায় তোমাদের কনসেপশন ক্লিয়ার করার দরকার আছে, বাকি যে জায়গায় দরকার নেই সেটা তোমরা নিজেরা দেখবা, কারণ এটা টু ওয়ে কমিউনিকেশন। আমি শুধু একা বলে যাবো, তুমি শুনে, তাহলে কিন্তু লাভ হবে না, কোনো কিছু নিয়ে যেতে পারবা না ক্লাস থেকে, তুমি পড়ে আসবা। তোমরা এটা দেখে নিবা। বলো তো, এই যে দেখেছো এই ভিডিওটা, সে বলো তো এখানে মূল মেসেজটা কি ছিল? এই প্রোটিন তৈরি। প্রোটিন তৈরি কিভাবে হলো? প্রথমে ডিএনএ থেকে যে জিনের যে কোড আছে সেই কোডটা থেকে রিজন, ইয়েস। কি বলবো কোডিং রিজন। টিআরএনএ এর মাধ্যমে আর মেসেঞ্জার আরএনএ তৈরি করলো, তারপরে সেখান থেকে ট্রান্সফার আরএনএ এর সাহায্যে ঠিক মতো মনে নেই একটু, কিন্তু মনে আসতেছে ঘটনাটা কি ছিল, নামগুলো একটু গুলিয়ে ফেলছি। কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে তো এটা পড়ানো হয়, অ্যাজ ফার আই নো। ম্যাম, ম্যাম ফার্স্ট ডিএনএ থেকে একটা কোড তৈরি হয়, যেটা টিআরএনএ এর মধ্যে একটা অ্যান্টিকোড তৈরি করে, সেই অ্যান্টিকোডটা মেসেঞ্জার আরএনএ এর মাধ্যমে আরএনএ তৈরি করে, ওই আরএনএ থেকে পরবর্তীতে প্রোটিন তৈরি হয়। তার মানে যে এরকম কিছু ডিএনএর মেবি। স্পেসিফিক পার্ট, যেটা কোডিং রিজন, ওটাকে আমরা কি বলি? ওটা জিন। ওইটাই হচ্ছে জিন, ইয়েস। তার মানে হলো জিন কি? জিন হচ্ছে যে ডিএনএর ভিতর একটা স্পেসিফিক পার্ট, যেটা হচ্ছে কোডিং রিজন। তার মানে জিন এই ডিএনএর ভিতরে দুইটাই আছে, কোডিং এবং নন কোডিং। কোডিং যে রিজন, সেই কোডিং রিজনে কিন্তু এই যে কোডগুলো, কোড ওয়ার্ড গুলো রয়ে গেছে, সেই কোড নিয়ে কে চলে আসলো? কোড নিয়ে চলে আসলো মেসেঞ্জার আরএনএ। দেখো জিনিসগুলো কিন্তু খুবই চমৎকার, মেসেজ ক্যারি করে নিয়ে আসলো সে, কিন্তু মেইন ব্লু প্রিন্ট, মেইন ইনস্ট্রাকশন কে দিল? মেইন ইনস্ট্রাকশন দিল হচ্ছে ডিএনএ, যে ডিএনএ জিন। ইয়েস, জিন। ওই তো ডিএনএর স্পেসিফিক যে কোডিং রিজন, সেটাই তো জিন। তাহলে ও কিন্তু বসে আছে কোথায়? ও কিন্তু নিউক্লিয়াসের ভিতরে বসে থাকছে, বসে থেকে ও ইনস্ট্রাকশন দিয়ে দিল, আর সেই ইনস্ট্রাকশন নিয়ে মেসেজ নিয়ে কে চলে আসলো সাইটোপ্লাজমে? সাইটোপ্লাজমে চলে আসলো হচ্ছে মেসেঞ্জার আরএনএ। জানেনি। এই যে প্রোটিন তৈরির যে ফ্যাক্টরি, সেটা আবার কোথায়? সেটা তো নিউক্লিয়াসে না, সেটা তো সাইটোপ্লাজমের ভিতর, একটু আগে তো রাইবোজোমে। রাইবোজোমে। তাহলে রাইবোজোমে আসতে হবে, রাইবোজোমে আসতে হলে তাহলে নিউক্লিয়ার পোর গুলো দিয়ে সে বের হয়ে আসলো। বের হয়ে এসে এই যে এখন যে মেসেজটা সে নিয়ে আসলো, সেইটাকে ডিকোডিং কিভাবে করবে সে? টিআরএনএ এর মাধ্যমে সে বিভিন্ন কোডের সাহায্যে প্রোটিন গুলো নিয়ে আসবে। প্রোটিন নিয়ে আসে না, প্রোটিনটা তৈরি করে এখানে, না, প্রোটিন প্রোটিন না, প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরির যে ক্ষুদ্র ক্ষুদ্র যে কি বলবো
কি উম দিয়ে প্রোটিন তৈরি হয়? ইয়ে থাকে অ্যামিনো যেমন অ্যাসিড। মিথিওনিন, অ্যামিনো অ্যাসিড, তারপরে অ্যামিনো অ্যাসিড। এগুলো অ্যামিনো অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো হ্যাঁ, অ্যাসিড গুলো কোথায় থাকে? অ্যামিনো অ্যাসিড গুলো থাকে সাইটোপ্লাজমের ভিতরে, তাই তো? তাহলে সেই অ্যামিনো অ্যাসিড গুলোকে কোন কোডন, কোডন বলতে কি বুঝো? কোডন কি? ম্যাম AUG। নির্দিষ্ট কিছু কোডন রয়েছে যেগুলো এক একটা অ্যামিনো অ্যাসিডের নামকে বলে যে এই কোডটা এই অ্যামিনো অ্যাসিড হবে, যেমন AUG একটা, এরকম। তাহলে আমি কোডনকে যদি ডিফাইন করতে বলি, কেউ বলতে পারবা কোডন? কোডন কি জিনিস? উম, ম্যাম DNA বেস, পিউরিন অ্যান্ড পাইরিমিডিন বেস। আমাদেরকে কোডন বলতে বললে বলতে হবে থ্রি কনজিকিউটিভ নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স। তিনটা কনজিকিউটিভ নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স হতে হবে। তো এখন নিউক্লিওটাইড বেস তো পিউরিন আছে, পাইরিমিডিন আছে, তাই না? তার ভিতরে থ্রি কনজিকিউটিভ বেস সিকোয়েন্সকে কিন্তু আমরা কোডন হিসেবে কনসিডার করব। আর ওয়ান কোডন উইল রিপ্রেজেন্ট ওয়ান অ্যামাইনো অ্যাসিড, তাই না? প্রত্যেকটা কোডনের জন্য একটা স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড আছে, আমি একটু পরে তোমাদেরকে সেটাও দেখাবো। তাহলে ওই কোডন, এই কোডন কোন অ্যামাইনো অ্যাসিডকে চাচ্ছে সেইটা কিভাবে আইডেন্টিফাই হবে উইদিন দা সাইটোপ্লাজম? কে আইডেন্টিফাই করবে সেটা? টিআরএনএ। ইয়েস, ট্রান্সফার আরএনএ নামই ও ট্রান্সফার ট্রান্সফার করবে। ওর সাথে ওর কাছে একটা অ্যান্টিকোডন বসানো আছে, ওইটা দিয়ে ও চেক করবে যে এ কোন অ্যামাইনো অ্যাসিডটা এর জন্য দরকার, সেইটা সে সাইটোপ্লাজম থেকে ক্যারি করে নিয়ে নিয়ে এসে বসাবে। এই যে প্রোটিন তৈরির ফ্যাক্টরিটা কোথায়? উইদিন দা সাইটোপ্লাজম, যেটার নাম হচ্ছে রাইবোজোম। তাহলে রাইবোজোমের ভিতরেই এই ঘটনাটা ঘটবে। ওকে। আর তোমার বডির যা কিছু কাজ পরে যে দেখবা যে প্রোটিনরা হচ্ছে বেসিক্যালি ওয়ার্কার। ওই ইনস্ট্রাকশন দিয়ে দিল ডিএনএ ওই কোডিং রিজন থেকে, করে তারপরে এর সমস্ত প্রোটিন গুলো বানায় দিল। এই প্রোটিন বানানোর পরে এরাই হচ্ছে ওয়ার্কার, সমস্ত কাজ করবে হচ্ছে এই প্রোটিনরা। এই যে তোমার কোন জিন কখন স্টিমুলেটেড হবে, কখন সাপ্রেস হবে, এই সব কিছু কিন্তু অল উইল বি রেগুলেটেড বাই দিস প্রোটিন। প্রোটিন মানে রেগুলেটেড, বেসিক্যালি রেগুলেটেড বাই ডিএনএ, বাট দ্য ওয়ার্ক উইল বি ডান বাই দ্য প্রোটিন। কাজ সবকিছু, এই যে তোমার বডির যত এনজাইমেটিক অ্যাক্টিভিটিস কারা করতেছে? সব প্রোটিন। তোমার বডির বেশিরভাগ কাজ সবই তো প্রোটিনরা করে বেড়াচ্ছে। আচ্ছা, এই এই প্রোটিনে যদি কোথাও কোনো প্রবলেম হয়, মনে করো ওই ডিএনএর ওইখানে মিউটেশন হয়ে একটা জায়গায়, যেখানে যে কোডটা থাকার কথা ছিল সেটার পরিবর্তে অন্য একটা নিউক্লিওটাইড বসে গেল, তাহলে কি হবে? সেই সিচুয়েশনটাকে আমরা কি বলি? যে মিসম্যাচ। আচ্ছা, কিন্তু ওটাকে কি বলে? মিউটেশন নাম শুনেছ? দ্যাট ইজ দ্য জি মিউটেশন। তার মানে নিউক্লিওটাইড বেস যেটা থাকার কথা ছিল সেটা না থেকে অন্যটা যদি থাকে তাহলে মিউটেশন। এই যে যদি মিউটেশন থাকে তাহলে কি হয়ে যাবে? যে প্রোটিন তৈরি ক্যান্সার। আচ্ছা। অ্যাজ এ হোল, যে প্রোটিন তৈরি করার কথা ছিল সেই প্রোটিন তৈরি হবে না, ডিফারেন্ট একটা প্রোটিন তৈরি হয়ে যাবে। দ্যাট ইজ দ্য মূল মূল থিং। ওকে। এখন আসো, আমরা বলেছি যে আমাদের বডি হলো বিভিন্ন ধরনের কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট দিয়ে তৈরি, তাই তো? তোমরা এলিমেন্ট এবং কম্পাউন্ড জানো তো? এলিমেন্ট কি আর কম্পাউন্ড কি? মানে এই বেসিক জিনিসগুলো তো জেনে জি আসো। ম্যাম, এলিমেন্ট কম্পাউন্ড হচ্ছে একটা থাকবে। একটা মৌল, আর কম্পাউন্ড হচ্ছে যেটা দুই বা ততোধিক মৌল নিয়ে গঠিত হয়। যেমন মানে এখন একটু একটু করে তোমরা ইংলিশে এই জিনিসগুলো জানার চেষ্টা করো, কারণ তোমাদেরকে যেহেতু লিখতে হবে ইংলিশে, বলতেও হবে ইংলিশে। তাহলে কন্টেইনস অনলি ওয়ান কাইন্ড অফ অ্যাটম, যখন সেটাই হচ্ছে আমরা কি বলি এটাকে? এলিমেন্ট। আর এলিমেন্ট থেকে আমরা যখন কম্পাউন্ড বানাতে চাই, টু অর মোর এলিমেন্ট লাগবে, তাহলে সেটা তখন কম্পাউন্ড হয়ে যাবে। দেখো, আমাদের লিভিং বিং এর মেইন কেমিক্যাল কম্পোজিশন কি? মোস্ট এই ছয়টা এলিমেন্ট মোটামুটি থাকেই, তার ভিতরে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তুমি যখন আমাদের বায়োমলিকুল গুলো পড়বা তখন দেখবে যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন মাস্ট থাকবেই। তার সাথে অ্যাডিশনালি নাইট্রোজেন, ফসফরাস, সালফার, এই তিনটা থাকতে পারে। তার মানে এই ছয়টার কথা মনে রাখবা যে এইটা আমার বডির যে 90% ড্রাই ওয়েট, তার মানে সব ম্যাক্সিমাম আর কি, আমার বডির যে ওয়েট তার এই 90% ড্রাই ওয়েট তৈরি হয়েছে এই ছয়টা এলিমেন্ট দিয়ে। এই ছয়টা এলিমেন্ট দিয়ে আবার বিভিন্ন ধরনের কম্পাউন্ড তৈরি হয়েছে। আর আদার যে সমস্ত এলিমেন্ট গুলো থাকবে সেগুলো কম, এগুলো পরে তোমাদেরকে তোমরা ফুড নিউট্রিশনে যে পড়বা। কিছু থাকে মেজর এলিমেন্ট, আর কিছু হচ্ছে মাইনর এলিমেন্ট বা ট্রেস এলিমেন্ট। তোমরা কি কেউ বলতে পারবা যে আমরা অর্গানিক মলিকুল কোনগুলোকে বলি? অর্গানিক মলিকুল
কার্বন, হাইড্রোজেন আর কার্বন, অক্সিজেন। হাইড্রোজেন। কার্বন, হাইড্রোজেন। না, কার্বন কন্টেইনিং এনি মলিকুল, কার্বন থাকলেই সেটাকে আমরা অর্গানিক কম্পাউন্ড বলবো। ওকে, কার্বন থাকতেই হবে, কার্বন থাকলেই তাকে বলে থাকি আমরা অর্গানিক। আমি যেটা জানি, এখন দেখো তোমার বডির কেমিক্যাল কম্পোজিশনে তোমরা হয়তো এটা জানতাও না, পরে যখন আমরা বডি ফ্লুইড পড়াবো তখন এই জিনিসগুলো আরো, যে কেন আমরা ডিহাইড্রেটেড হয়ে যাই, কারণ আমার বডির দেখো 60%ই হচ্ছে ওয়াটার। সেই 8666 দিয়ে মনে রেখো, 60% ওয়াটার, 16% প্রোটিন, 16% ফ্যাট, 6% হচ্ছে মিনারেল, আর অনলি 2% হচ্ছে কার্বোহাইড্রেট। আর কি কি ধরনের কি কি এলিমেন্ট থাকে এই জিনিসগুলো আমি একটু বুঝালাম, যে কি কি কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট দিয়ে আমার বডি তৈরি। ওকে, এখন আমরা কেন আসলে স্টাডিটা করি, কেন আমরা পড়ি, কেন আমরা হলো বায়োকেমিস্ট্রি পড়ি, তার অনেক অনেক কারণ আছে। তার ভিতরে আমি অল্প কয়েকটা দিয়ে দিয়েছি, যে তুমি এই যে অরিজিন অফ লাইফ জানতে পারবা। এই যে আমি যে ডিএনএ যে বললাম, যে আমার একটা সিঙ্গেল সেল থেকে তৈরি হয়, এবং সেই ডিএনএ এর ভিতরে কিন্তু আমার রোড ম্যাপ, আই মিন ব্লু প্রিন্ট দেওয়া থাকে, কি তৈরি করবে না করবে, আমার চোখ কেমন হবে, কান কেমন হবে, নাক কেমন হবে। যে গ্রামের মানুষের একটা ধারণা আছে তেল দিয়ে নাক টানলে নাক লম্বা হয়, না, তাহলে হলো তোমার স্কিন কালার কেমন হবে, হেয়ার কালার কেমন হবে, সব কিছু কিন্তু এই জেনেটিক্যালি ডিটারমাইন্ড, যেটাকে আমরা বলে থাকি জেনোটাইপ, রাইট? তাহলে এই অরিজিন অফ লাইফ তুমি জানবা। তারপর এই বায়োকেমিক্যাল নলেজ দিয়েই কিন্তু আসলে তুমি কিভাবে হেলথ মেনটেন করতে হয় দেখবা, যে আমরা পরে তোমাদের ফুড নিউট্রিশন পড়াবো, এবং তার সাথে কিভাবে আহ, মানে এইটা বুঝলেই তখন তুমি কিভাবে এটা ডেভিয়েশন হলে কোনটা ডিজিজ সেটা বুঝতে পারবা, এবং তখনই না তুমি ইফেক্টিভলি ট্রিটমেন্ট দিতে পারবা। এছাড়াও হলো সব কিছুর জন্য লাগে, যেমন আমাদের এই যে ডায়াগনস্টিক পারপাস, প্রগনোস্টিক, থেরাপিউটিক। ডায়াগনস্টিক তো বুঝোই, যে ডায়াগনোসিস, ডিজিজ ডায়াগনোসিস করার জন্য। আর প্রগনোস্টিক মানে যে আমি একটা মেডিসিন দিলাম, দিয়ে তারপরে তো আবার আমাকে সিরিয়ালি মাঝে মাঝে চেক করতে হয় হোয়েদার মাই মেডিসিন ইজ ওয়ার্কিং অর নট। ওকে, থেরাপিউটিক মানে বুঝো যে বিভিন্ন ধরনের মেডিসিন কিন্তু আসছি এটাই, যে আমাদের বিভিন্ন যে বায়োকেমিক্যাল পাথওয়ে গুলো আছে ওইগুলোকে ব্লক করে দেয়, ওইগুলোকে ব্লক করে দিয়ে দিয়ে কাজ করে। এগুলো পরে তোমরা ফার্মাকোলজিতে যে পড়বা। অনেক ডিজিজ আছে যেগুলো হচ্ছে যে আমরা এই যে চারটা মেইন বায়োমলিকুলের কথা বলবো একটু পরে, দেখবা যে এইগুলোর সাথে রিলেটেড। আমি দুইটার শুধু এক্সাম্পল দিব আজকে তোমাদেরকে। তো যদি তুমি একটা হলিস্টিক মানে তো বুঝো যে ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং চাও হিউম্যান বডি সম্পর্কে, তুমি যদি বায়োকেমিস্ট্রি না পড়ো তাহলে এই এই হলিস্টিক অ্যাপ্রোচটা ইনকমপ্লিট থেকে যাবে। এই জন্য এটা আমাদেরকে জানতে হবে, একদম ফ্রম মলিকুল টু অর্গান পর্যন্ত আমরা জানতে পারবো। এখন আসো, আমাদের বডির যে চারটা মেইন বায়োমলিকুল আছে, এটা জানো তো কোনটা কোনটা আমাদের মেইন বায়োমলিকুল? বায়োমলিকুল হুম। নাম জানো? কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড। ইয়েস, এই চারটা হচ্ছে আমাদের মেইন বায়োমলিকুল। এখন দেখো, এটা যে তোমরা সেদিন হারপারের বইয়ের কথা বলতেছিলে না, এটা আমি হারপারের বই থেকে নিয়েছি। হারপারের বইয়ের একটা পিডিএফ আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা ওখানে ফার্স্ট চ্যাপ্টারটা একটু দেখে নিবা। সেটা হলো যে এই মেডিসিনের সাথে বায়োকেমিস্ট্রির সম্পর্ক কি। খেয়াল করো যে অনেকটা নদীর এই পার আর ওই পার, মানে তুমি বায়োকেমিস্ট্রি যদি ভালো করে বুঝে পড়ো দেন তুমি এটা ইজিলি লিঙ্ক করতে পারবা। লাইক এই যে প্রোটিনের কি প্রবলেম হলে সিকেল সেল অ্যানিমিয়া হয়, আমি একটু পরেই তোমাদেরকে এক্সপ্লেন করব। আর নিউক্লিক অ্যাসিড আমাদের তো একটা পুরা কার্ডই রয়ে গেছে, কার্ড নাম্বার 6, যেখানে আমরা পুরা ওখানে জেনেটিক সমস্ত ডিজঅর্ডার গুলো পড়াবো, এবং সেই নিউক্লিক অ্যাসিডের ডিটেলস তোমাদেরকে পড়ানো হবে। লিপিডের সাথে অ্যাথেরোস্ক্লেরোসিসের সম্পর্ক, কার্বোহাইড্রেটের সাথে ডায়াবেটিস মেলাইটাস, এগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ক্লাস লাগবে। আমি জাস্ট একটা ব্রিফ দিয়ে যাচ্ছি তোমাদেরকে। তো এই যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিব, তোমরা এই ফার্স্ট চ্যাপ্টারটা একটু পড়ে দেখো, জাস্ট তোমাদের নিজেদের জানানোর জন্য। তো বায়োকেমিস্ট্রি কেন আমরা এই এমবিবিএস লেভেলে বায়োকেমিস্ট্রি পড়তেছি? প্রথম কথা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিজিজ মেকানিজম এট দ্য মলিকুলার লেভেলে, কিভাবে সেইটা সম্ভব। দেখো, একটু আগে আমরা কি পড়ে আসলাম, যে কি হতে পারে সিকল সেল অ্যানিমিয়া প্রোটিন মিসফোল্ডিং হলে। তোমরা হিমোগ্লোবিনের স্ট্রাকচার দেখেছো এর আগে কখনো? সো তোমরা কি বোর ফিল করতেছো? না ম্যাম। না ম্যাম। ম্যাম। তোমরা যদি বোর ফিল করো, যখনই বোর ফিল করবা বলবা, আমি স্টপ করে দেবো। ওকে, কারণ হচ্ছে যে কোনো বোরিং ক্লাস আমি নিতে চাই না, যতক্ষণ তোমাদের ইন্টারেস্ট আছে ততক্ষণই নিবো, দেন বন্ধ। তোমরা কখনো হিমোগ্লোবিনের স্ট্রাকচার দেখেছো এর আগে? হিমোগ্লোবিন কি দিয়ে তৈরি হয়?
না ম্যাম দেখি নাই। হিম ও গ্লোবিন। হিম এন্ড গ্লোবিন, গ্লোবিনটা কি জিনিস? অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন। গ্লোবিনটা কি? প্রোটিন। হ্যাঁ, প্রোটিন। প্রোটিন মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হবে। এই যে তোমাদেরকে এটাই শেখানো হবে যে এই অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়ে প্রাইমারি স্ট্রাকচার হচ্ছে লিনিয়ার সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড, তারপরে সেটা সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি। এই যে দেখো, টারশিয়ারি স্ট্রাকচার পর্যন্ত হয়ে তারপরে এরা কোয়াটারনারি স্ট্রাকচারেও গেছে, তারপরে একটা আরেকটার সাথে লিঙ্ক হয়েছে। এখন এই একটা হিমোগ্লোবিন বানাতে গেলে দেখো কি কি লাগে, যে নর্মাল হিমোগ্লোবিন যেটা, সেই নর্মাল হিমোগ্লোবিন বানাতে গেলে আমাদের দুইটা দুইটা আলফা চেইন লাগে আর দুইটা বেটা চেইন লাগে। এটা কি জানতা? 2 আলফা চেইন 2 বিটা চেইন মিলে হচ্ছে একটা হিমোগ্লোবিন মলিকুল তৈরি হয়। দেখো, একটা হিমোগ্লোবিন মলিকুল তৈরি হয় এবং এটা কোথায় থাকে? রেড ব্লাড সেলের ভিতরে থাকে। জানো তো এটার কাজ কি? হিমোগ্লোবিনের কাজ কি? ব্লাডটাকে রেড শো করা, অক্সিজেন ক্যারি করা। অক্সিজেন ক্যারি করা। ক্যারি করা। লাংস অক্সিজেন থেকে পরে অক্সিজেন ক্যারি করে পেরিফেরিতে নিয়ে যায়, পেরিফেরি থেকে কার্বন ডাই অক্সাইড ক্যারি করে লাংসে নিয়ে আসে ফর এক্সপালশন, বের করে দেওয়ার জন্য। ওকে। আর আমরা যখন ইনহেল করছি অক্সিজেন, সেই অক্সিজেনটাকে কোথায় নিয়ে যাচ্ছে? টিস্যু গুলোতে নিয়ে যাচ্ছে। এই অক্সিজেনের কি প্রয়োজনীয়তা সেটাও আবার তোমরা জানবা এই মেটাবলিজমের যে রেসপিরেটরি চেইন। কি তোমরা পড়েছো? পড়ো নাই? ওকে, এই সব কিছু তোমরা মেটাবলিজমে যে জানবা। তাহলে দেখো, এই যে এই জিনিসগুলো জানলেই তুমি মেকানিজম, মানে হোয়াট ইজ হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিন, হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি, কি ঘটনা ঘটতেছে, কেন এটা হচ্ছে, এই পিছনের ঘটনা জানলে তাহলে না তুমি বুঝবা যে নর্মালি কি ঘটনা ঘটতেছে, যদি নর্মাল ডেভিয়েশন হয় তখন কি হবে। ওকে। তাহলে হিমোগ্লোবিনের স্ট্রাকচার দেখো, নর্মাল স্ট্রাকচার এইরকম। কোথায় মলিকুলার লেভেলে কোথায় ডিফেক্টটা হলে সিকল সেল অ্যানিমিয়া হয়? এখন তোমার সিকল সেল অ্যানিমিয়ার নাম শুনেছো তোমরা কখনো? ইয়েস ম্যাম। জি জি মিস। ম্যাম। এই কি হলে সিকল সেল অ্যানিমিয়া হয়, এটা কি পড়েছিলা? ওয়ালটা মানে স্পান হইতে হইতে যখন এটা অ্যাবনর্মাল শেপ হয়ে যায়। আচ্ছা, এই অ্যাবনর্মাল শেপটা কেন হয় সেটা কি জানো? হচ্ছে কাস্তে আকৃতির, হুম? মানে আমাদের আরবিসিটা একদম কাস্তে আকৃতির হয়ে যায় এবং এটা লিভারেও এফেক্ট করে আর কি। এই যে জিনগত কারণ। তুমি যেটা জানো সেটা হচ্ছে যে ইনকমপ্লিট আইডিয়া, জানো না, মানে ইনকমপ্লিট আইডিয়া। এখন এই আইডিয়াটাকে তুমি কমপ্লিট করবা, বিকজ তুমি তখন পরীক্ষা পাশ করার জন্য জাস্ট কোনোভাবে মুখস্থ করে গেছো। বাট এখন তুমি যেটা জানবে সেটা কমপ্লিট, এবং এটা আমি তোমাদেরকে, মানে আই এম রিপিটিং এগেন অ্যান্ড এগেন, প্লিজ লার্ন উইথ আন্ডারস্ট্যান্ডিং। বুঝে শেখার চেষ্টা করো, না হলে কিন্তু খুবই প্রবলেমে পড়ে যাবা। এত জিনিস কোনোদিন মুখস্থ করা যায় না। তাহলে দেখো, এইটা হচ্ছে একটা নর্মাল হিমোগ্লোবিন। একটু আগে তোমাদেরকে বড়টা দেখাইছি, এখন এই ছোটটা দেখাচ্ছি। ওকে, বুঝতে পারতেছো এটা? জি ম্যাম। জি ম্যাম। এই, তাহলে এইটা হচ্ছে এইটা হচ্ছে তোমাদের ছোটটা। তাহলে এখন বোঝা যাচ্ছে এইটা একটা আলফা আলফা, বেটা বেটা। তাহলে এইখানে এই আলফা চেন বেটা চেন এগুলো ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে হিমোগ্লোবিন এ এ। এখন এই যে এটা তো হিমোগ্লোবিন মানে কি, হিম আর গ্লোবিন, হিমটা তো একটা প্রোটিন। তাহলে সরি, গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন আর হিমটা হচ্ছে অন্য আরেকটা নন প্রোটিন প্রস্থেটিক গ্রুপ। ওইগুলো তোমাদেরকে পরে পড়ানো হবে। তো এই যে গ্লোবিন পার্টটা, এইটা তাহলে তৈরি হতে গেলে তো অবশ্যই তার একটা জিন জিন লেগেছে, তাই না? ওই জন্য তোমাদের বলেছিলাম যে ওই ইয়েটা দেখবা, ভিডিওটা দেখবা। তার মানে চীনে একটা কোডিং রিজিয়ন ছিল। এই দেখো, এই হিমোগ্লোবিন তৈরির জন্য এরকম একটা জিনে এরকম একটা কোডিং রিজিয়ন ছিল। সেই কোডিং রিজিয়ন অনুযায়ী কিন্তু কি হয়েছে, এই যে 3 কনজিকিউটিভ বেস সিকোয়েন্স মিলে এক একটা কোডন, এই এক একটা কোডন কি রিপ্রেজেন্ট করেছে? এক একটা অ্যামাইনো অ্যাসিড, যেমন প্রোলিন, তারপরে গ্লুটামিক অ্যাসিড এরকম। একটা পয়েন্ট মিউটেশন হলো, মানে এই জায়গাটায় টি, এই জায়গাটায় এ, এখানে এ, এখানে টি, এই টিটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে দেখো, একটা পয়েন্ট মিউটেশন হয়ে যাওয়ার কারণে, তোমরা তো জানো যে ডিএনএ তে কি থাকে, থাইমিন। আর আরএনএ তে কি থাকে? থাইমিনের পরিবর্তে ব্রাসিল। ইউরাসিল। ইউরাসিল। তাহলে এই টি এর জায়গায় কিন্তু যখন এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ তে এটা ট্রান্সক্রাইব হবে, মেসেঞ্জার আরএনএ তৈরি করবে, তখন এই টিটা কি হয়ে যাবে? ইউ হয়ে যাবে না? তাহলে জি ইউ জি হয়ে যাবে। তাহলে সি সি টি এটা ঠিক থাকলো, এটা এটা প্রোলিনকেই হচ্ছে যে রিপ্রেজেন্ট করলো। কিন্তু এখানে যে এই এই একটা জায়গায় পয়েন্ট মিউটেশন থাকার কারণে এটা হয়ে যাবে জি ইউজি, আর জি ইউজির জন্য এটা হয়ে যাবে ভ্যালিন। ভ্যালিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। আর এখানে জি এ জি আছে, এটা গ্লুটামিক অ্যাসিড। এখন এই যে চেঞ্জটা হয়ে গেল, সেটা কোথায় হয়ে গেল?
দেখো আলফা কিন্তু ঠিক আছে, এই বেটা বেটা চেনে চেঞ্জ হয়ে গেলে যে বেটা এস বেটা চেঞ্জ, এই চেঞ্জটা হওয়ার কারণে যে প্রবলেমটা হয়ে গেল যে যখন আমাদের বডিতে অক্সিজেনের কনসেন্ট্রেশন কম থাকে তখন এই নর্মাল আরবিসির যে একটা শেপ মেনটেন করতে হয় ডিস্ক শেপ, এই শেপটা তখন আর মেনটেন হতে করতে পারে না, এই মেনটেন করতে পারে না কারণ এটা পলিমারাইজড হয়ে যায়, হয়ে এটাই যে এরকম সিকল শেপ হয়ে যায়। সিকল মানে কি জানো, লিটারাল মিনিং জানো সিকল মানে জানো? SICKL, সিকল। দেখেছো কখনো সিকেল? গ্রামে দেখেছো ওই যে ইয়েরা যে ধান কাটে, ধান কাটার। কাস্তে। হ্যাঁ, দেখেছি। ইয়েস, দেখে নিবা গ্রামে যদি কখনো যাওয়া হয়, দেখে নিবা গ্রামে যে দেখে নেবা ওই সিকেলের মতো শেপ হয়ে যায়। দেখো নর্মাল একটা আরবিসির কেমন শেপ ছিল, বাট এই সময় আরবিসির শেপটা সিকেলের মতো হয়ে যাবে। এই সিকেলের মতো শেপ হয়ে যায় বলে এটার নাম হয় সিকেল সেল অ্যানিমিয়া। আমি এই যে তোমাদেরকে এইটা দেখানোর জন্য যে এই যে দেখো থ্রি কনজিকিউটিভ বেস সিকোয়েন্স মিলে কিন্তু এক একটা করে কোডন, এবং এক একটা কোডন এক একটা অ্যামাইনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট করে। ওইখানে কেন এটা ভ্যালিন হয়ে গেছিল এটা দেখলেই তোমরা বুঝতে পারবা। এইখানে নর্মালি কি থাকার কথা ছিল, গ্লুটাম, জিএজি যদি থাকতো তাহলে কি হতো, এখন আমরা খুঁজে বের করব যদি জিএজি, গ্লুটামিন। হ্যাঁ গ্লুটামিন, জিএজি থাকলে গ্লুটামিন, কিন্তু ওটা কি হয়ে গেছে, ওটা হয়ে গেছে ভ্যালিন ভ্যাল, হয়ে গেছে। হ্যাঁ GUG, ভ্যালিন। দেখো ভ্যালিন হয়ে গেছে। ইয়েস, জিইউজি যদি হয়ে যায়, দেখো জিইউজি, এই যে জিইউজির জন্য ভ্যালিন, এই কারণে সে ভ্যালিন হয়ে গেল। তাহলে গ্লুটামিক অ্যাসিডের জায়গায় শুধু একটা জায়গায় গ্লুটামিক অ্যাসিডের জায়গায় ভ্যালিন চলে আসার কারণে কিন্তু পুরা ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে গেল। এখন বুঝতে পারতেছো যে কেন তোমাদেরকে অ্যামাইনো অ্যাসিড গুলো সম্পর্কে জানতে হবে, কেন প্রোটিন সম্পর্কে জানতে হবে, বিকজ এই একটা যে একটা জায়গায় একটা পয়েন্ট মিউটেশন প্লাস এই যে দেখো মলিকুলার লেভেল থেকে কিন্তু তুমি জিনিসটা জেনে আসলা যে একটা পয়েন্ট মিউটেশন হওয়ার কারণে পুরো স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এই চেঞ্জ হয়ে যাওয়ার জন্য একটা ডিজিজ হয়ে যাচ্ছে, সেই ডিজিজটার নাম কি, সিকল সেল অ্যানিমিয়া। এই সিকল সেল অ্যানিমিয়া হলে কি প্রবলেম হয়, দেখো নর্মাল আরবিসি তোমার এই যে স্মল ক্যাপিলারি গুলো দিয়ে ইজিলি পাস করতে পারে, অন দ্য আদার হ্যান্ড যখন এই রকম সিকল শেপড হয়ে যায় তখন এই যে স্মল ক্যাপিলারি গুলো দিয়ে এই অ্যাবনর্মাল আরবিসি গুলো যেতে পারে না। এই অ্যাবনর্মাল আরবিসি কেন তৈরি হয়, ডিউ টু অ্যাবনর্মালিটি অফ দ্য হেমোগ্লোবিন, হেমোগ্লোবিনের এই অ্যাবনর্মালিটির জন্য এটা সিকল শেপড হয়ে যায়, এবং এরা কি করে, এরা একসাথে ক্লাম্প হয়ে যায়, একসাথে জড়ো হয়ে যায় এই স্মল ভেসেলগুলোতে, যে এরকম ক্লাম্প হয়ে যেয়ে পুরো ব্লক করে দেয়, ভাস্কুলার সিস্টেমগুলোকে ব্লক করে দেয়। ভাস্কুলার সিস্টেমগুলো যদি ব্লক করে দেয় তাহলে কি হবে, তখন কি ওই পার্টটা কি অক্সিজেন সাপ্লাই, আই মিন ভাস্কুলার সাপ্লাই প্রপারলি পাবে? না। পাবে না, না, পাবে তাহলে না। কিন্তু পাবে না। না, ওই না। জায়গায় ভাস্কুলার সাপ্লাইটা পাবে না। আরো একটা প্রবলেম হয়ে যায় যে এটা এই ভাস্কুলার সাপ্লাই না পাওয়ার কারণে তো একটা ক্রাইসিস ক্রিয়েট হয় আর ডিস্ট্রাকশন হয়, সেটা হচ্ছে নর্মাল যে আরবিসি যে শেপ, এটার কারণে আরবিসি স্মল ক্যাপিলারিতে দিয়ে যাওয়ার সময় স্কুইজ করে চলে যেতে পারে, বাট এটা স্কুইজ করতে পারে না, না পারার কারণে বেশি বেশি করে ডিস্ট্রাকশন হবে, ফ্রাজাইল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়, ভেঙে যায়। তাহলে বেশি বেশি করে যদি ভেঙে যায় আলটিমেটলি আরবিসির যে ডিস্ট্রাকশন হওয়ার কারণেই কিন্তু অ্যানিমিয়া হয়, আরবিসির লেভেল তখন কমে যায়, যেটাকে আমরা অ্যানিমিয়া বলে থাকি। এবং এই যে অ্যানিমিয়া হলো, অ্যানিমিয়ার কনসিকুয়েন্স হিসেবে আরবিসি যখন বেশি বেশি ব্রেকডাউন হবে তখন ওর ভিতর থেকে কি বের হয়ে আসবে, হিম এবং গ্লোবিন দুইটাই বের হয়ে আসে। গ্লোবিন তো অ্যামাইনো অ্যাসিড পুলে চলে গেল অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, কিন্তু হিমটা থেকে বিলিরুবিন তৈরি হবে, আর বেশি বেশি বিলিরুবিন প্রোডাকশনের কারণে যে কন্ডিশনটা হয় সেটার নাম হচ্ছে জন্ডিস। বুঝতে পেরেছো তাহলে কিভাবে ডিজিজ ডিজিজ হচ্ছে, যদি নর্মাল থেকে একটু অ্যাবনর্মালিটিতে চলে যায় তাহলে কিন্তু ডিজিজ কন্ডিশন। এখন দেখো একটা কেস সিনারিও, এরকম ধরনের একটা বাচ্চা আসলো, 10 বছরের একটা বাচ্চা আসলো, তার এরকম সিভিয়ার জয়েন্ট পেন হচ্ছে, সে খুবই ফ্যাটিক হয়ে যাচ্ছে এবং তার জন্ডিস আছে। তার হচ্ছে এরকম ব্লাড টেস্ট করে দেখা গেল যে তার আরবিসি গুলো এরকম সিকেল শেপেড। তারপরে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করা হলো, করে কনফার্ম হওয়া গেল যে তার হিমোগ্লোবিন গুলো নর্মাল হিমোগ্লোবিন না, হিমোগ্লোবিন এ না, এগুলো হচ্ছে হিমোগ্লোবিন এস। তাহলে এখানে তো তুমি বুঝতেই পারলা যে দ্যাট চাইল্ড ইজ সাফারিং ফ্রম সিকেল সেল অ্যানিমিয়া। ওকে,
কিন্তু তোমার কোশ্চেন এরকম থাকবে, এক্সপ্লেইন দ্য মলিকুলার বেসিস অফ দ্য ডিজিজ। এই মলিকুলার বেসিসটা কি, তাহলে তুমি কি লিখবা? কি হয়েছে, কোথায় চেঞ্জ হয়েছে? এখন তো একটা আইডিয়া হলো, তাই না? এই মুহূর্তে হয়তো তুমি লিখতে পারবা না, মানে তোমাদের কোশ্চেন গুলো এইভাবেই আসবে, বুঝতে পেরেছো? তাহলে তুমি একদম মলিকুলার বেসিস কিন্তু জেনে ফেললা একটা ডিজিজের, যে এই সিকল সেল অ্যানিমিয়া হতে গেলে কোথায় মলিকুলার লেভেলে কোথায় চেঞ্জটা হচ্ছে। তাহলে ওই যে জেনেটিক লেভেলে চেঞ্জ হচ্ছে, একটা পয়েন্ট মিউটেশন হচ্ছে। আচ্ছা, আর এটার জন্য কি সিমটম হবে? দেখো আমি কোশ্চেনের আনসার গুলো একটু তোমাদের দিয়েছি। এই সিকেল সেল অ্যানিমিয়া কিসের জন্য হয়? একটা পয়েন্ট মিউটেশনের জন্য হয়, যেখানে গ্লুটামিক অ্যাসিডটা রিপ্লেস হয়ে যায় ভ্যালিন দিয়ে। ওকে, গ্লুটামিক অ্যাসিড থাকার কথা ছিল, এটা আবার নাম্বার 6 পজিশনে। এবং এইটার জন্য কিন্তু এই প্রোটিনের প্রপার্টিটাই চেঞ্জ হয়ে গেল। এই প্রোটিনের প্রপার্টি চেঞ্জ হয়ে যাওয়ার জন্য যখনই সে লো অক্সিজেন লেভেলে যাবে তখন পলিমারাইজেশন হবে, এবং পলিমারাইজেশন হওয়ার কারণে দেখো কি হয়ে যায়, সিকেলের মতো তার সাইজ শেপ হয়ে যায়। এবং এর সাথে ক্লিনিক্যাল কানেকশনটা কি কি হয়, এই সিকেল সেলগুলো খুবই রিজিড এবং স্টিকি, এবং এইটা হওয়ার কারণেই তারা ভেজো অক্লুশন করে। ভেজো ভেজো মিন্স হচ্ছে ভাস্কুলার সিস্টেম, যে ওইখানে ওই যে ক্যাপিলারি দিয়ে পাস করতেছিল ওগুলোকে অক্লুড করে দেয়, বন্ধ করে দেয়। তো এই স্মল ব্লাড ভেসেলকে যদি বন্ধ করে তাহলে কি হবে, সেই জন্যই কিন্তু এই যে পেইন হয়। এই যে বাচ্চাটা কি নিয়ে আসছিল, বাচ্চাটা কিন্তু কমপ্লেন নিয়ে আসছিল যে তার এরকম বিভিন্ন জয়েন্টে পেইন হয়, বিকজ ওইখানে ওই জায়গায় যে সমস্ত ক্যাপিলারি গুলো থাকে ওখান দিয়ে পাস করতে পারে না। যখন পাস করতে পারে না তখন এই ধরনের ভ্যাজো ভ্যাজো অক্লুশন ক্রাইসিস হওয়ার কারণে ওর পেইন ফিল করে। এছাড়া কি হয়, হেমোলাইসিস হয়। হেমোলাইসিস মানে আরবিসি গুলো ওই যে বললাম যে ভেঙে ভেঙে যাবে, এই জন্য তার কিন্তু অ্যানিমিয়া এবং জন্ডিস ডেভেলপ করবে। আলটিমেটলি যে দেখা যাবে যে কিছু কিছু অর্গানও ড্যামেজ হয়ে যাচ্ছে, কারণ ওই অর্গানে প্রপারলি সাপ্লাই পাচ্ছে না। যদি কারোর এরকম অ্যানিমিয়া থাকে, সিকল সেল অ্যানিমিয়া থাকে, তাহলে তুমি একটু থিঙ্ক করলে বুঝতে পারবা যে এ তো প্রপারলি যে তোমার যে ওর যে কাজ ছিল অক্সিজেন সাপ্লাই দেয়া এবং কার্বন ডাই অক্সাইডকে ব্যাক করে নিয়ে আসা, এই কাজটা সে করতে পারবে না। যদি না করতে পারে তখন কি হবে, আলটিমেটলি ইসকেমিয়া মানে ডিউ টু ল্যাক অফ ব্লাড সাপ্লাই ওই অর্গানটা ড্যামেজ হয়ে যাবে। এখন কি তোমরা একটু বুঝতে পারতেছো যে কেন বায়োকেমিস্ট্রি পড়া দরকার? জি ম্যাম। জি জি ম্যাম। ম্যাম। লেভেলে তাহলে এই যে সিকল সেল আমি আরো একবার দেখাইছি যে নর্মালি ব্লাড এইভাবে ফ্লো হচ্ছিল যদি সেটা নর্মাল হেমোগ্লোবিন হয়, বাট যদি সেটা অ্যাবনর্মাল হয় তার কিসের জন্য হলো, একটা সিম্পল পয়েন্ট মিউটেশনের জন্য হলো। কিন্তু একটা গ্লুটামিক অ্যাসিডের জায়গায় একটা ভ্যালিন চলে আসলো, এইটা চলে আসার কারণে পুরা সিনারিও পাল্টায় গেল। নর্মাল আরবিসির জায়গায় অ্যাবনর্মাল আরবিসি হয়ে গেল, সিকেল শেপেড আরবিসি হয়ে গেল। এ ভেজো অক্লুশন করে দিবে, ওই অর্গানে সাপ্লাই দিতে দিবে না, এটার জন্য পেইন হবে এবং ওই ওই হচ্ছে অর্গান ড্যামেজ হবে। এট দ্য সেম টাইম কি হবে, বেশি বেশি করে আরবিসি ব্রেকডাউন হবে, আরবিসি ব্রেকডাউন হলে অ্যানিমিয়া হবে। অ্যানিমিয়ার সাথে সাথে এই যে আরবিসি ব্রেকডাউনের ইফেক্ট হিসেবে তোমরা যেটা পাবা হিম এবং গ্লোবিন, হিমের এন্ড প্রোডাক্ট হিসেবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বিলিরুবিন। বিলিরুবিন অনেক বেশি রাইজ করবে ব্লাডে। এই বিলিরুবিন রাইজ করাটাকে আমরা বলে থাকি জন্ডিস। ওকে, সো জন্ডিসটা কি, জন্ডিস হচ্ছে ইয়ালো ডিসকালারেশন অফ দা স্ক্লেরা, স্কিন, মিউকাস মেমব্রেন ডিউ টু ডিপোজিশন অফ দিস এক্সেস অ্যামাউন্ট অফ বিলিরুবিন। বেসিক সায়েন্সের সাথে ক্লিনিক্যাল মেডিসিনকে কিভাবে ইন্টিগ্রেট করে দিচ্ছে, আমি জাস্ট একটা জিনিস দেখাবো। যে মনে করো কার্বোহাইড্রেট তোমরা পড়েছো, কার্বোহাইড্রেট ডাইজেশন পড়েছো? কার্বোহাইড্রেট ডাইজেশনের এন্ড প্রোডাক্ট কি জানো? গ্লুকোজ। গ্লুকোজ, হ্যাঁ। কার্বোহাইড্রেট গ্লুকোজ। ডাইজেশনের এন্ড প্রোডাক্ট গ্লুকোজ, কিন্তু কোনটা খেলে? কার্বোহাইড্রেট তো বিভিন্ন ধরনের আছে, পলিস্যাকারাইড, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড। স্টার্চ খেলে, ইয়েস, স্টার্চ খেলে, স্টার্চ খেলে গ্লুকোজ পাবো। স্টার। কিন্তু দেখো আমরা পলিস্যাকারাইড খাই, মনোস্যাকারাইড খাই। এই যে দেখো আমরা ডায়েটারি কার্বোহাইড্রেটের ভিতরে পলিস্যাকারাইড খাই, ডাইস্যাকারাইড, মনোস্যাকারাইড খাই। পলিস্যাকারাইড যদি স্টার্চ গ্লাইকোজেন খাও তাহলে তো এটা ভেঙে আলটিমেটলি কি হয়ে যায়, গ্লুকোজ হয়ে যায়। কিন্তু যদি তুমি ডাইস্যাকারাইড খাও, দেয়ার আর 3 টাইপস অফ ডাইস্যাকারাইড, তার ভিতরে একটা মল্টোজ, একটা সুক্রোজ, একটা ল্যাকটোজ। সুক্রোজ কি জিনিস বলো তো? সুক্রোজ খাও কখনো? সুক্রোজ খাইছো? চিনি। 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 Yes. তার মানে সুক্রোজ ভেঙে আমরা কি পাবো বলো তো? সুক্রোজ ভেঙে কি পাবো? গ্লুকোজ। গ্লুকোজ। গ্লুকোজ।
গ্লুকোজ ফ্রুক্টোজ। ইয়েস, গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাবো। তো সুক্রোজ ভাঙতে গেলে একটা এনজাইম লাগে, তার নাম হচ্ছে সুক্রেজ। যখন এর পাশে এসি দেওয়া থাকবে বুঝবে একটা এনজাইম। তাহলে এই সুক্রেজ এনজাইম, সুক্রোজ ভাঙতে গেলে সুক্রেজ লাগবে। সুক্রেজ এনজাইম দিয়ে ভেঙে আমি কি পাইলাম, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। আর আমরা যে ল্যাকটোজ ল্যাকটোজ খাই না, কোথায় থাকে ল্যাকটোজ? কোন খাবারে থাকে? দুধে দুধে। দুধে, ভেরি মিল্ক, ইম্পর্টেন্ট, ইয়েস। প্রোডাক্ট, ল্যাকটোজও কিন্তু একটা ডাইস্যাকারাইড, এটা ভাঙতে গেলে কি লাগবে? ল্যাকটেজ, ল্যাকটেজ ল্যাকটেজ এনজাইম। এনজাইম লাগবে, ইয়েস। ল্যাকটোজ ভেঙে আমরা কি পাই? গ্লুকোজ অ্যান্ড গ্লুকোজ গ্লুকোজ এবং গ্লুকোজ galactose। গ্যালাক্টোজ। তাহলে আলটিমেটলি কার্বোহাইড্রেট ডাইজেশনের এন্ড প্রোডাক্ট কিন্তু তিনটা মনোস্যাকারাইড, গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ। ওকে, তবে যদি তুমি স্টার্চ বা গ্লাইকোজেন খাও তাহলে শুধুমাত্র গ্লুকোজ। ওকে, তো আমাদের এখন তুমি খেয়াল করে দেখো যে কারোর মনে করো এই কোনো একটা এনজাইম যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে কি এটা ভাঙতে পারবে? না, না ম্যাম। পারবে না। এবং এটা খুবই কমন একটা ডিজিজ, খুবই কমন একটা ডিজিজ। আমি যেগুলো এগুলো দেখাইছি এগুলো তোমাদেরকে পরে পড়াবো। জাস্ট দেখাইছি, যেমন মনে করো তোমার কাছে একটা কমপ্লেন নিয়ে আসলো, একটা ইয়াং ম্যান এরকম আসলো যে সে তার ব্লোটিং, ব্লোটিং মানে তার পেট ফাঁপা ফাঁপা লাগতেছে, তার ডায়রিয়া হচ্ছে। তার ডায়রিয়া হওয়ার কারণে তার এখন ডিহাইড্রেশনের সাইন সিমটম ডেভেলপ করছে। তারপরে তার কি হিস্ট্রি আছে, সে হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ আইসক্রিম খাইছে। তার এই ডায়রিয়া হওয়ার আগের দিন রাতে সে অনেক আইসক্রিম খাইছে। এবং তার আরো হিস্ট্রি নিয়ে দেখা গেল যে রিপিটেড এরকম ডায়রিয়ার হিস্ট্রি আছে। যদি সে কখনো এরকম মিল্ক বা মিল্ক প্রোডাক্ট কখনো খায় তাহলে তার এই ধরনের ডায়রিয়া হয়। এখন এইটা শুনে তোমার কি মনে হয়, হোয়াট ইজ দ্য নেম অফ দিস কন্ডিশন? এই কন্ডিশনটার নাম কি? ল্যাকটোজ। ল্যাকটেজ এনজাইম হ্যাঁ, ডেফিসিয়েন্সি। এইটা কি, হুইচ এনজাইম ডেফিসিয়েন্সি মাইট বি দ্য কজ অফ দিস ক্লিনিক্যাল পিকচার? ল্যাকটেজ, ল্যাকটোজ ল্যাকটেজ এনজাইম। এনজাইম। ভেরি গুড, ল্যাকটেজ। আর দেখো কোন এইটা কি কন্ডিশনটার নাম হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স। ওকে, এখন কেন ডায়রিয়া হবে সেইটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এই যে দেখো, এই যে আনসার গুলো আমি দিয়ে দিয়েছি। তোমাদের কোশ্চেন এরকম থাকে যে কি এটার নাম কি, কন্ডিশনটার নাম কি, কার ডেফিসিয়েন্সি হয়, একটা ডায়াগ্রাম অথবা ফ্লো চার্টের মাধ্যমে তুমি এটা এক্সপ্লেন করো। এখন দেখো জিনিসটা একটা আম, মানে তুমি তো এখন বুঝতে পারলা যে এই ল্যাকটোজ আহ, ভাঙতে গেলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে ল্যাকটেজ এনজাইম লাগবে। এই ল্যাকটেজ এনজাইম যা যা মানে যত এনজাইম আছে আমার বডিতে অল আর প্রোটিন ইন নেচার, কোনো কারণে এর মিউটেশনের কারণে এই ল্যাকটেজ এনজাইম তৈরি হলো না। তাহলে কি হবে? ল্যাকটেজ ডেফিসিয়েন্সি হবে। এ কিন্তু এই ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ আর বানাতে পারছে না। এখানে দেখো এই যে এখানে একটা দাগ দেওয়া, দ্যাট ইন্ডিকেটস এখানে একটা ব্লক আছে, মানে এটা ভাঙতে পারছে না। যদি ভাঙতে না পারে, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ যদি না হয় তাহলে আমাদের ইনটেস্টাইন থেকে এটা অ্যাবজর্পশন হতে পারবে না। ইনটেস্টাইনের ভিতরে যখন থেকে যাবে, স্মল ইনটেস্টাইন থেকে আলটিমেটলি লার্জ ইনটেস্টাইনে আসবে। লার্জ ইনটেস্টাইনের ভিতরে অনেক আমাদের গাট ফ্লোরা থাকে, এরা সবাই মিলে যায় কি করবে, এই ল্যাকটোজকে অ্যাটাক করবে। এই ল্যাকটোজকে অ্যাটাক করে দেখো কত কিছু বানায় ফেলবে, অ্যাসিটিক অ্যাসিড বানাবে, কার্বন ডাই অক্সাইড, ল্যাকটিক অ্যাসিড। এছাড়াও ব্রিদিং এর সাথে আমাদের হাইড্রোজেন যেটা আছে সেটা তো বের হবেই। আর কি হবে, এই যেহেতু ল্যাকটোজটা অজমোটিক্যালি অ্যাক্টিভ একটা পার্টিকেল, সে বেশি বেশি করে ওয়াটার কোথা থেকে টেনে নিয়ে আসতেছে দেখো, ব্লাড ভেসেল থেকে ইন্টেস্টাইনের দিকে টেনে নিয়ে আসতেছে। এবং আলটিমেটলি কি করছে, এই যে ডায়রিয়া করছে। ওই যে ব্লোটিং বললাম, সে কি সিমটম নিয়ে আসলো, ব্লোটিং নিয়ে আসছে, যে তার খুব ফাঁপা ফাঁপা লাগতেছে, অনেক ব্লোটিং, মানে মনে হচ্ছে ফুল ফুল লাগতেছে। কারণ কি, তার পেটের ভিতরে অনেক গ্যাস তৈরি হয়েছে। তারপরে তার এই ওয়াটারের অসমোসিস হওয়ার কারণে ডায়রিয়া হলো। আর বেশি বেশি যদি ডায়রিয়া হয় আলটিমেটলি সে ডিহাইড্রেশনে চলে যাবে। এখন বুঝতে পারতেছো যে ডিজিজের সাথে কিভাবে বায়োকেমিস্ট্রি রিলেটেড? তুমি এই ব্যাকগ্রাউন্ড নলেজটা যখন না থাকে তাহলে তুমি কিভাবে বুঝবা? যখন তোমার এই ব্যাকগ্রাউন্ড নলেজটা থাকবে তখন তুমি বুঝতে পারবা যে কি কারণে আসলে তার এটা হয়েছে। তাহলে তোমার তার কাছ থেকে হিস্ট্রি নিতে হবে, তারপরে তার এনজাইম টেস্ট করে দেখতে হবে, দেখে যদি তাহলে তার ল্যাকটেজ ডেফিসিয়েন্সি থাকে তখন কি করতে হবে তাকে, এই অনুযায়ী তখন তুমি ট্রিটমেন্ট দিবা। কিন্তু যদি তুমি নাই জানো যে আসলে এই দুধের ভিতরে ল্যাকটোজ থাকে এবং এইটা ভেঙে আসলে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ হওয়ার কথা ছিল, সেটা হতে পারতেছে না বলেই এইটা এরকম অজমোটিক ইফেক্ট ক্রিয়েট করে ডায়রিয়া করাচ্ছে, এটা তো তোমার আগে জানতে হবে, তাই না? তো এই সব কিছুই তোমরা জানবা হচ্ছে বায়োকেমিস্ট্রি থেকে।
এই জন্য আসলে আমাদের বায়োকেমিস্ট্রি জানতে হবে। এরপর আমি অল্প একটু জাস্ট বলবো যে তোমরা তো সবাই এই মায়োকার্ডিয়াল ইনফাকশন মানে কি বলি আমরা এটাকে, হার্ট অ্যাটাক, তাই না? এই হার্ট অ্যাটাক কেন হয়? ওই যে একটু আগে তোমাদেরকে বললাম যে যদি অ্যাথেরোস্ক্লেরোসিস মানে বেশি বেশি করে কারোর ব্লাডের ভিতরে যদি লিপিডের কনসেন্ট্রেশন অনেক বেড়ে যায়, সেটা আলটিমেটলি এই আর্টারিকে ব্লক করে দেয়। এটা তো খুবই কমন, তোমরা আজকাল প্রায় শুনবা যে আর্টারি ব্লক হয়েছে, এত পার্সেন্ট ব্লক, অত পার্সেন্ট ব্লক। এটা এটা তোমাদের একটা ইয়ে থাকবে, করোনারি আর্টারি ডিজিজের উপরে তোমাদের একটা হচ্ছে ইন্টিগ্রেটেড টিচিং সেশন থাকবে, ওখানে তো ডিটেলসে বলবো। এখানে আমি জাস্ট একটু তোমাদেরকে বোঝানোর জন্য যে দেখো এখানে এখানে ব্লক হয়ে গেছে, আর্টারিটা ব্লক হয়ে গেছে, এরকম কোলেস্ট্রল প্লাক জমা হয়ে আর্টারি ব্লক হয়ে গেছে, তাহলে ডিস্টাল পার্টের কি অবস্থা হবে? এখানে কিন্তু কোনো সার্কুলেশন পৌঁছাতে পারলো না। যদি ব্লাড সার্কুলেশন না পৌঁছাতে পারে তাহলে কি মাসেলটা, যে ডাইং মাসেল, মাসেলটা আলটিমেটলি কি হয়ে যাবে, ডেড টিস্যু হয়ে যাবে। ওটা তো সার্কুলেশন না পেলে তো ওটা আলটিমেটলি সার্ভাইভ করতে পারবে না। ওই যে একটু আগে আমি কি বলে আসছিলাম যে তোমার সেলের ভিতরে কি হতে হবে, মেটাবলিক অ্যাক্টিভিটিসটাকে অ্যালাইভ রাখতে হবে। তো যদি এখানে অক্সিজেন পৌঁছাতে না পারে, তাহলে মানে সার্কুলেশন ঠিক না থাকে, অক্সিজেন না পৌঁছাতে পারলে ওখানে কোনো মেটাবলিক অ্যাক্টিভিটিস হতে পারবে না। মেটাবলিক অ্যাক্টিভিটি যদি না হতে পারে তাহলে কি ঘটনা ঘটবে? দেখো ইসকেমিয়া হলে কি হয়, আমরা জানি যে এই মাইটোকন্ড্রিয়ার ভিতরেই কিন্তু এই যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, যেটার জন্য তোমার এই অক্সিজেনটা লাগে, এটা হয় এই অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা হতে পারলো না, অ্যারোবিক গ্লাইকোলাইসিস হয়ে তারপরে হচ্ছে যে রেসপিরেটরি চেনে যায়, অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়, এটা হতে পারলো না। উল্টা আরো কি হলো, অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে তোমার বডি চলে গেল, বেশি বেশি করে ল্যাকটিক অ্যাসিড তৈরি করলো, এবং সেল আলটিমেটলি ওই ডেড সেল হয়ে যাবে। যখন ডেড সেল হয়ে যায় তখন কি হয়, যে এই জিনিসটা তোমরা এখন আমার বডিতে আমরা বলে থাকি নন ফাংশনাল প্লাজমা এনজাইম। নর্মালি আমাদের বডির ভিতরে এই এনজাইম গুলোর থাকার কথা ছিল কোথায়, সেলের ভিতরে, বিকজ দে আর অ্যাকচুয়ালি ফাংশনিং উইদিন দ্য সেল, নট ইন দ্য ব্লাড, দ্যাটস ওয়াই দে আর কল্ড নন ফাংশনাল প্লাজমা এনজাইম। মানে প্লাজমাতে তাদের কোনো কাজ নাই, তাদের কাজ হচ্ছে সেলের ভিতরে। তো নর্মালি তাদের অ্যামাউন্ট খুব কম থাকবে ব্লাডে। কিন্তু যদি এই সেলের ডিস্ট্রাকশন হয়, যদি মানে ডাইং সেল হয়, ডেড সেল হয়, তাহলে কি হবে আইডিয়া করে বলো? মৃত সেল, তখন কি হবে ওর ভিতর থেকে? এই সেলের স্ট্রাকচার কি নর্মাল থাকবে? না। তাহলে না। সেল না লাইসিস হবে, লাইসিস না মানে ভেঙে যাওয়া। লাইসিস হলে এর ভিতর থেকে সমস্ত এনজাইম গুলো বের হয়ে আসবে। বেরিয়ে সমস্ত যাবে। এনজাইমে যে দেখো লাইসিস হয়ে সব এনজাইম বাইরে বের হবে, এইটাই ব্লাডে বেড়ে যাবে। এই ব্লাডে যখন এই এনজাইম গুলো বেড়ে যায়, এইগুলো দিয়ে কিন্তু আমরা ডিজিজ ডায়াগনোসিস করি। এবং আমরা জানি যে কোন অর্গানে কোন এনজাইম বেশি থাকে, এইটা দিয়ে দেখো না বিভিন্ন এনজাইম টেস্ট করি। তো আমরা ডিজিজ কিভাবে ডায়াগনোসিস করি, হিস্ট্রি নেই, ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, প্লাস আদার যে সমস্ত ডায়াগনস্টিক সার্ভিস আছে এর পাশাপাশি এই ল্যাবরেটরি সার্ভিসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সার্ভিস হচ্ছে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি। এই বায়োকেমিক্যাল টেস্ট গুলো করা হয়। তার ভিতরে এই যে যাদের মায়োকার্ডিয়াল ইনফাকশন হয় তাদের ট্রোপনিন আয়, তারপরে সিকেএমবি ইত্যাদি ইত্যাদি এইসব, মানে তোমাদেরকে ওভারঅল আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে তোমাকে বায়োকেমিস্ট্রি কিভাবে হেল্প করবে, একদম মলিকুলার লেভেল থেকে শুরু করে তোমার এই ক্লিনিক্যাল ল্যাবরেটরি পর্যন্ত, ইচ অ্যান্ড এভরি সেক্টরে যে তোমার বায়োকেমিস্ট্রির হেল্প লাগবে, হোয়েন এভার ইউ ওয়ান্ট টু ডায়াগনোস এ কেস, হোয়েন এভার ইউ ওয়ান্ট টু ট্রিট এ পেশেন্ট। তুমি যদি একটা ডায়াগনোসিস করতে চাও একটা পেশেন্টকে, তার সাথে প্রপার ট্রিটমেন্ট দিতে চাও, তাহলে তো অবশ্যই তোমার এই বায়োকেমিস্ট্রির হেল্প লাগবে। সো দ্যাটস ওয়াই you have to study biochemistry. Okay, তো in summary we can say that biochemistry এটা আসলে একটা ব্রিজ তৈরি করে কার সাথে কার, আমরা বলে থাকি বায়োকেমিস্ট্রি ইটস আ বেসিক সায়েন্স, বাট ক্লিনিক্যাল মেডিসিনের সাথে এটা কিন্তু একটা ব্রিজ তৈরি করে দিবে। তুমি যদি বায়োকেমিস্ট্রি ভালো বোঝো, তুমি তুমি এটার সাথে লিঙ্ক করতে পারবা যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিন। পেশেন্ট এই সিমটম নিয়ে আসছে, তার বিহাইন্ডে কি ঘটনা ঘটতেছে সেটা তুমি বুঝতে পারবা। এটা মোস্ট অফ দ্য টাইম এই যে কেন এটা হচ্ছে, ওই যে ল্যাকটোজ ইনটলারেন্সের কথা চিন্তা করো, সিকল সেল অ্যানিমিয়ার কথা চিন্তা করো, মায়োকার্ডিয়াল ইনফাকশনের কথা চিন্তা করো, যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো তুমি বুঝতে পারবা এবং সেই অনুযায়ী তুমি ডায়াগনোসিস করতে পারবে এবং ট্রিটমেন্ট দিতে পারবা। এই জন্য বলা হয়ে থাকে যে আন্ডারস্ট্যান্ডিং বায়োকেমিস্ট্রি ইজ ভেরি ভেরি এসেনশিয়াল ফর বিকামিং এ স্কিল ডক্টর। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা তো একটা প্রভাব জানি না, দ্য আইস ক্যানট সি হোয়াট মাইন্ড ডাজন্ট নো। তোমার মন যদি না জানে, চোখ কি সেটা দেখবে? না। না না, মিস।
তাহলে আগে হুম। মাইন্ডকে জানাইতে হবে। এই জন্যই তুমি যদি বায়োকেমিস্ট্রিতে এই জিনিসগুলো জেনে যাও, তাহলে যে তুমি ক্লিনিক্যালি তখন তোমার চোখ খুলে যাবে, তুমি বুঝতে পারবা যে ও আচ্ছা তাহলে এই সিমটম নিয়ে আসছে, তাহলে দেয়ার মাইট বি সামথিং রং, ইট মাইট বি হ্যাপেন ডিউ টু দিস। তোমার মনে অনেকগুলো কোয়ারি আসবে। এই যে কোয়ারি গুলো আসবে, এই কোয়ারি গুলো থেকে কি করবা? ওই যে আমি তোমাদের জন্য একটা পোস্ট দিয়ে দিয়েছি যে তোমার ভিতর তোমার কিউরিয়াস একটা মাইন্ড তৈরি করতে হবে। আমরা মোস্ট অফ দ্য টাইম তোমরা কি ওই যে ওই সব শার্লক হোমস টোমস এদের গল্প পড়ো, যে ওরা কিভাবে ইয়েস একটা ম্যাম। ইনভেস্টিগেট করে, কিভাবে একটা ক্রিমিনালকে কিভাবে আইডেন্টিফাই করে, ওরা কিন্তু ডিডাকশন মেথডে যায়। তুমি যখন একটা পেশেন্টকে ডায়াগনোসিস করবা তখন কিন্তু তোমার এই ডিডাকশন মেথডে যেতে হবে। কি কি হতে মানে কি কি হতে পারে না সেইটা ডিডাক্ট করে দিতে 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 কি কি হতে পারে সেটার দিকে আগাবা, হয়ে তারপরে তুমি কিন্তু তোমার মাইন্ড যদি আগে থেকে না জানে তাহলে তো তোমার চোখ দেখতে পাবে না। তোমার মন যদি নাই জানে যে এই কারণে এটা হতে পারে, তাহলে তুমি কিভাবে ডিজিজ ডায়াগনোসিস করবা? সো লাইফ এন্ড ডেথ এর মাঝে, লাইফ এন্ড ডেথ আমি ঠিক বলবো না, মানে ডেথ আসলে বলা ঠিক না, মানে লাইফ এবং ডিজিজ এর মাঝে একটা ব্রিজ তৈরি করে দিবে বায়োকেমিস্ট্রি, মানে okay? তো আমার মনে হয় যে এটা তোমাদের আজকে এইটুকুই মোটামুটি বলা হলো। তো আমি তোমাদের জন্য একটা ডোর ওপেন করে দিব। কে কথা বলে? হুম, কে কথা বলতেছো? একটু বন্ধ করে দাও। সো আমি জাস্ট একটা ট্রাই করেছি তোমাদের জন্য একটা ডোর ওপেন করতে, বাট তোমাদের কিন্তু নিজেদের নিজেদের মতো করে পড়তে শিখতে হবে। ওকে? আর এটা আমি আজকের ক্লাস তাহলে এখানে শেষ করে দিতে চাচ্ছি তোমার।